এই, তোমার চোখ বন্ধ করো। তুমি একদম ফাজিল হয়ে গেছো। আপন চাচাতো ভাইয়ের প্যান্টের চেইন খোলা, আর সেটাও তুমি সবার সামনে এভাবে বলতে পারলে? এই বলে রাজ সেখান থেকে কোনো রকমে আড়ালে চলে গেল। আসলে বাড়িতে একটা পার্টি হচ্ছিল, আর সেখানেই বাড়ির সবাই উপস্থিত ছিল। তখনই রাজ সেখানে আসে। তাড়াহুড়ো করতে গিয়ে তার প্যান্টের চেন খোলা ছিল, ওটা সে খেয়াল করেনি। আর পার্টির ভেতরে প্রবেশ করতেই আশা সেটা দেখতে পেল এবং সবার সামনেই তাকে এই কথা বলল। এবং তখনই পার্টিতে থাকা সকল মানুষ রাজের দিকে তাকিয়ে থাকে। তাতে রাজ অনেকটা লজ্জা পেয়েছে, কিন্তু আশার তাতে কিছুই যায় আসে না। কারণ কেউ যদি নিজের শরীরের কাপড়ের খোঁজ না রাখতে পারে, তাহলে এতে অন্য কারো দোষ কেন হবে? রাজ প্যান্টের চেন ঠিক করে আবারও পার্টিতে আসলো। তখনই আশা তাকে দেখে হো হো করে হাসতে থাকলো আর বলল, কিরে, এখন প্যান্টের চেন ঠিক করে এসেছিস নাকি পার্টিতে আবার খুলে যাবে নাচানাচি করতে গিয়ে? তখন কিন্তু আবার আমাকে লুচ্চা বলতে আসিস না। দেখো আপু, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে প্যান্টের চেইন খোলা ছিল, সেটা আমি দেখতে পাইনি, তাই বলে তুমি আমাকে এভাবে বলবে? এটা তো হয় না। হাজার হোক আমি তোমার ছোট ভাই বলে কথা। ছোট ভাইকে কেউ এভাবে অপমান করে? ওরে আমার পিচ্চি রে, বিয়ে করলে 2 বাচ্চার বাপ হয়ে যাবি, এখনো তুই পিচ্চি আছিস? এই শুনে এসব ফাজলামো মার্কা কথাবার্তা আমার সামনে আর কখনোই বলবি না। কারণ তুই খুব ভালো করেই জানিস ফাজলামো মার্কা কথাবার্তা আমি পছন্দ করি না। আমি যা বলি সাফ সাফ। হ্যাঁ, সেটাই তো। তাই বলে তুমি সবার সামনে আমার মান ইজ্জতের 12টা বাজিয়ে দেবে? আমার প্যান্টের চেন খোলা ছিল, সেটা তুমি আমাকে আড়ালে ডেকে নিয়ে বলতে পারতে। সেটা কি সবার সামনে বলার ছিল? এই বলে রাজ সেখান থেকে চলে গেল। এদিকে পার্টির আয়োজন শেষ হলে সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে ঘুমাতে চলে গেল। আশা নিজের রুমে বসে কিছু কাজ করছিল। তখনই রাজ সেখানে আসলো আর বলল, আপু, আজ তোমার সঙ্গে ঘুমাবো। আমার রুমে গেস্ট ঘুমিয়েছে। আমার রুমে ঘুমানোর কোনো জায়গা নেই, তাই আম্মু বলেছে তোমার সঙ্গে ঘুমাতে। ঠিক আছে, সমস্যা নেই, তুই আমার সঙ্গে ঘুমাতে পারিস। তুই আমার ছোট ভাই বলে কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে ফ্লোরে বিছানা করে দাও, আমি ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। তাছাড়া কাল সকালে আবার কলেজে যেতে হবে। তা না হলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না। তোকে ফ্লোরে কেন বিছানা করে দিতে হবে? আমার বিছানাটা যথেষ্ট বড়, 2 পাশে 2 জন ঘুমাতে পারবো। তাছাড়া এখন মোটামুটি শীত পড়েছে, ফ্লোরে ঘুমালে ঠান্ডা লেগে যাবে। তোর ফ্লোরে ঘুমানোর কোনো প্রয়োজন নেই, বিছানা করা আছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমার একটু কাজ আছে, ওটা শেষ করে তারপর আমি ঘুমাবো। না, আমি তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না। হাজার হোক তুমি একটা মেয়ে, আর তোমার মতো যুবতী একটা মেয়ের সঙ্গে আমি কোনোভাবেই একই বিছানায় ঘুমাতে পারি না। এই দেখ, এত পাকনা পাকনা কথা বলিস না। তোকে যেটা করতে বলেছি তুই সেটাই কর। তুই বিছানায় গিয়ে ঘুমা, তারপর বাকিটা আমি দেখছি। তাছাড়া ওই যে কোল বালিশটা দেখছিস, ওটা মাঝখানে দিয়ে ঘুমিয়ে পড়, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আসলে আশা যখন ঘুমায় তখন তার কোনো হুঁশ থাকে না। কিছুদিন আগে একবার তাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল, কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে। তখনও রাজকে সেম কাজটাই করতে হয়, মানে আশার রুমে এসে ঘুমাতে হয়। সে আশার বিছানায় ঘুমিয়েছিল, আর মাঝ রাত্রিরে হঠাৎ আশা তাকে জড়িয়ে ধরে আর তার গোপনাঙ্গে হাত দেয়। তারপর থেকে রাজ বরাবরের মতোই আশাকে এড়িয়ে চলে। তবে একটা সৌভাগ্যের কথা হলো, আশা ঘুমিয়েছিল আর সেটা খেয়াল করেনি, তাই সে সেটা কারো সামনে প্রকাশ করেনি, আর রাজের মানিজ্যত্ব রক্ষা পায়। কিন্তু এবার যদি সেরকমটাই হয়, তাই রাজ ভয় পাচ্ছিল। তাই সে আশাকে বলে, আমি তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না। আমি সোফায় ঘুমিয়ে যাচ্ছি, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। আমার কোনো প্রবলেম হবে না। দেখ, একদম বেশি কথা বলিস না, তাহলে কিন্তু আমি তোকে আমার রুমে থাকতেই দেব না। আমি তোকে যেটা বলছি সেটাই কর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। রাজ বুঝতে পারলো এখন যদি সে আশার কথা মেনে না নেয়, তাহলে আশা তাকে এই রুমে ঘুমাতেই দেবে না। তাই সে আর কোনো উপায়ান্তর না পেয়ে বিছানার এক পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ল, আর তার পাশেই খাটের মাঝ বরাবর কোলবালিশ রেখে দিল, যাতে আশা তাকে জড়িয়ে ধরতে আসলে কোলবালিশটাকে ধরে।
আর সে রেহাই পেয়ে যায়। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তার আগে আপনাদের কাছে এই গল্পের নায়ক নায়িকার পরিচয় দিয়ে দেওয়া যাক। এতক্ষণ আপনারা যাদের কথোপকথন শুনলেন তারাই এই গল্পের নায়ক আর নায়িকা। গল্পের নায়িকার নাম আশা, সে চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। আর নায়ক, সেও চৌধুরী পরিবারের একমাত্র ছেলে। আশার বাবা আর রাজের বাবা আপন দুই ভাই। তাদের কোনো বোন ছিল না, তাই তাদের বাবা মা মারা যাওয়ার আগে তাদেরকে বলেছিল যেন তারা দুই ভাই কখনোই পৃথক না হয়, মৃত্যুর আগ পর্যন্ত যেন একসাথেই থেকে যায়। তাই এখনো পর্যন্ত আলাদা খাওয়ার সিদ্ধান্ত নেয় না, তারা এখনো একসঙ্গে রয়েছে। আর দুই ভাই বিয়ে করার পর দুটো সন্তান হয়েছে, তারাই আশা আর রাজ। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পের মধ্যে ফিরে আসি। আর বাকি পরিচয় পর্ব না হয় গল্পের মধ্যে থেকেই জেনে নেওয়া যাবে। রাজ ঘুমিয়ে পড়ে। তার প্রায় 1 ঘন্টা পর আশা বিছানায় যায় এবং বিছানার এক পাশে ঘুমিয়ে পড়ে। কিন্তু দুর্ঘটনা ঘটল তার ঠিক 2 ঘন্টা পর। আনুমানিক রাত 1টার মতো বাজে। রাজ নিজের কপালে কারো গরম নিঃশ্বাস অনুভব করছিল। সে চোখ গেলে তাকিয়ে দেখল সে আশার বাহুডোরে অবস্থান করছে। এটা কিভাবে হলো? মাঝখানে তো কোলবালিশ ছিল, তাহলে কোলবালিশ কোথায় গেল আর এখানে কিভাবে আসলো? এটাই চিন্তা করছিল আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই আশা ঘুম ঘুম চোখে বলে ওঠে, আরে কি ব্যাপার, কি সমস্যা তোর? এইভাবে নাড়াচাড়া করছিস কেন? এভাবে নাড়াচাড়া করলে কি ঠিকমতো ঘুমানো যায় নাকি? চুপচাপ শুয়ে থাক আর ঘুমাতে দে। আরে আপু, তুমি আমাকে জড়িয়ে ধরে আছো কেন? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, নিজেই ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। এই শোন না, তোকে একটা কথা বলি, শুনবি? তুমি আবার আমাকে কি ভালো কথা বলবে বলো, শুনি। যদি ভালো লাগে তো শুনবো, আর না লাগে তো নাই। শোন না, আমরা ওগুলো করি যেগুলো বিয়ের পর বর বউ করে। আজ তো আমার এই রুমে শুধু তুই আর আমি, এখানে তো অন্য কেউ নেই। কেউ কিছু জানতেও পারবে না, শুধু তোর আর আমার মতেই থাকবে সব কিছু। আপু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এসব কি বলছো? আমি তোমার আপন চাচাতো ভাই। লজ্জা করছে না তোমার এসব কথা আমাকে বলতে? দূর, লজ্জা করবে কেন? এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা অহরহ এই সব কিছু করে থাকে, তাহলে আমার কেন লজ্জা করবে? তাছাড়া তুই তো জানিস আমি এখনো একটা বয়ফ্রেন্ড জুটাতে পারিনি, যার কারণে আমার খুব আফসোস লাগে। সে যাই হোক, ও ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি তোমার আপন চাচাতো ভাই। তুমি আমাকে এসব কথা বলছো কি করে? কেউ নিজের আপন ভাইকে এসব কথা বলতে পারে? শোন, তুই আমার চাচাতো ভাই, তাছাড়া এখন বড় কোনো ব্যাপার না, চাইলেই সব হয়। চল না আমরা ওসব করি। এই বলে আশা নিজের হাত রাজের ওটার মধ্যে রেখে দেয় আর ইচ্ছে মতো মালিশ করতে থাকে। নীলের ওটা দাঁড়িয়ে একদম 6 ইঞ্চিতে পরিপূর্ণ হয়ে গেছে। আশা রাজকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কিস করছে আর নিচে তার হাত চালাচ্ছে। রাজ তখন আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না দেখে আশার বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইছিল। কিন্তু কিভাবে একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে? রাজ কোনোভাবেই আশা থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আপু প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার সঙ্গে এরকমটা করো না, তাহলে আমি আমার বউয়ের কাছে কি জবাব দেব? আমি তো নন ভার্জিন হয়ে যাব, তখন তো আমি আমার বউয়ের হক আদায় করতে পারবো না। তুই যদি চাস তাহলে আমি তোকে বিয়ে করব। তাছাড়া তুই হয়তো একটা কথা ভুলে গেছিস, ছোটবেলায় দাদু তোর আর আমার বিয়ে দিয়ে গেছেন। দেখো, ছোটবেলা চড়ুইভাতি খেলায় এসব অনেক কিছু হয়েই থাকে, সেই সব কিছুকে জীবনে ধরে রাখতে হয় না। তাছাড়া এখন তুমিও বড় হয়েছো আর আমিও বড় হয়েছি, আমাদের নিজেদেরকে বোঝবার মতো বয়স হয়েছে। তোমার রুচি আর আমার রুচি সম্পূর্ণ আলাদা। আমরা চাইলেও কখনোই দুজনের রুচিকে এক করতে পারবো না। সো ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব কথা ভুলে যাও। বলে যেতাম, কিন্তু তোর মতো হ্যান্ডসাম সুদর্শন দেখতে একটা ছেলেকে কি করে ভুলে যাই বল? তুই তো দেখতে পুরাই আইটেম। তোর মতো আইটেম বয়কে কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব নয়। আমি তোকে বিয়ে করতে চাই। আপু প্লিজ, ওসব কথা বন্ধ করো আর আমাকে ছেড়ে দাও। বাড়ির কেউ দেখে ফেললে
কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর বাড়িতে অনেক গেস্ট রয়েছে, মান ইজ্জত তো যাবেই। কিন্তু আশা এইসব কথার কোনো পরোয়া না করে সে তার মতো করেই তার হাত আর ঠোঁট চালিয়ে যাচ্ছিল আর রাজকে উত্তেজিত করার চেষ্টা করছিল। অপরদিকে আশার প্রচেষ্টার কাছে রাজকে হার মানতে হলো। আশা নিজের চেষ্টায় সফল হলো এবং রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলো। আশার মনস্কামনা পূর্ণ হলে সেই রাজকে ছেড়ে দেয় এবং বিছানার একপাশে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তখন রাজ বলতে থাকে, তোমার রুমে ঘুমোতে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি আমার সঙ্গে এরকমটা করবে আমি কোনো দিন কল্পনাও করিনি। হাজার হোক তুমি আমার বড় বোন, এমনটা কিভাবে পারলে করতে? আমি যে আমার মনকে বাধা দিয়েও মানাতে পারছিলাম না, তাই তো এমনটা করলাম। দোষের কি আছে এতে? ছোটবেলা থেকে তো আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। কয়েকদিন পর না হয় ফ্যামিলিকে আমরা বলবো আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে সত্যি কথা এটাই যে তোমার মাথায় সমস্যা আছে। তোমার মাথায় সমস্যা না থাকলে তুমি এই কথাগুলি কখনোই বলতে পারবে না। তুমি একটা মেয়ে, কি করে তুমি ফ্যামিলির কাছে এসব কথা বলবে একবারও ভেবে দেখেছো? এখানে ভেবে থাকার কি আছে? তোর আর আমার বিয়ে ঠিক হয়ে আছে অনেক দিন আগে থেকেই, তাহলে এখানে এত চিন্তা করার কি আছে? ফ্যামিলিকে বলবো, ফ্যামিলি মেনে নেবে, দ্যাটস ইট। সত্যি আমি যদি জীবনে কোনো একটা বড় ভুল করে থাকি তাহলে হলো তোমার রুমে ঘুমাতে আসা। এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি যদি এখানে না আসতাম তাহলে আমার সঙ্গে এরকমটা হতো না। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম। তুই আসলে কেন আমার রুমে? আমি তো আর ইচ্ছে করে তোকে এখানে ডেকে আনিনি। তোকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এখানে আমার কি দোষ তুই নিজেই বল। এদিকে সকাল হয়ে আসছিল, তাই রাজ আর সেখানে বসে না থেকে রুম থেকে বের হয়ে চলে আসলো পার্কে। গিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আরে ভিউয়ার্স, আপনাদের তো বলাই হলো না আমাদের গল্পের নায়ক নায়িকারা কি কি করে না করে। আমাদের গল্পের নায়িকা আশা এই বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, আর আমাদের গল্পের নায়ক রাজ এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। মানে দুজনের বয়সের ব্যবধান 3 বছর। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। রাজ যখন রেডি হয়ে বাসা থেকে বের হতে যাবে তখনই পিছন থেকে তার বড় আম্মু তাকে বলে, কি ব্যাপার রাজ, সকালবেলা আমি ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করেছি, আর তুই কিনা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিস? তোর কিছু হয়েছে নাকি? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? না বড় আম্মু, কিছুই হয়নি। এমনিতেই আমার শরীরটা ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। তাছাড়া আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না। কি হয়েছে বল আমাকে, আমি তোকে ওষুধ দিই, তাহলেই ঠিক হয়ে যাবে। না বড় আম্মু, সেরকম কিছুই হয়নি। আমার ওষুধ লাগবে না। আমি ক্যান্টিন দেখে কিছু খেয়ে নেব। আমি এখন আসি। আরে এটা তুই কি বলছিস? তুই চলে যাবি? তাহলে আশা কার সঙ্গে ভার্সিটিতে যাবে? তুই আশাকে তোর সঙ্গে নিয়ে যা। আজ আমি পারবো না, আপুকে বলে দিও বাসা থেকে গাড়ি নিয়ে ভার্সিটিতে চলে আসতে। আর হ্যাঁ, এখন থেকে আমি আর আপুকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। আপুকে বলে দিও নিজের ব্যবস্থাটা নিজেই করে নিতে। তোমার মেয়েকে প্রতিদিন আমার সঙ্গে নিয়ে যেতে আমার ভালো লাগে না। এটা তুই কেমন ধরনের কথা বলছিস? আশা তোর বোন হয়, আর তাকে তুই তোর সঙ্গে নিয়ে যেতে পারবি না কেন? এর পিছনে কারণ কি এটা আমাকে বল, আমি শুনি। কোনো কারণ নেই, আমি এমনিতেই নিয়ে যেতে পারবো না, তাই বললাম। এখন তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, তবে আমি আর আশা আপুকে আমার সঙ্গে নিয়ে যাব না, এটাই আমার শেষ কথা। এই বলে রাজ আশার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আসতেই তার প্রেমিকা রিয়ার সঙ্গে তার দেখা হলো। কি ব্যাপার বেবি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো ব্যাপারে কি তোমার মন খারাপ নাকি? না আসলে ব্যাপারটা সেরকম কিছু নয়, এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে, তাই আর কি। সত্য কথাটা বলল না, কারণ সত্য কথা বললে যদি আবার তার প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নেয় তখন কি হবে? আসলে রাজ তার প্রেমিকাকে অনেক ভালোবাসে, তাই সে কথাটাকে এড়িয়ে মিথ্যা কথা বলল। তাহলে চলো ক্যান্টিনের ফার্মেসি থেকে তোমাকে মাথা ব্যথার ট্যাবলেট কিনে দিই, খেলেই ঠিক হয়ে যাবে।
না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি বাসা থেকে আসার সময় রাস্তায় ফার্মেসি থেকে মাথা ব্যথার ট্যাবলেট কিনে খেয়ে নিয়েছি। আশা করি কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। চিন্তার কোনো কারণ নেই। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। রাজ, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো না, কি বলবে? আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। তোমার চাচাতো বোন আশার ব্যবহারগুলো আমার ঠিক ভালো লাগে না। আমি চাই তুমি ওর সঙ্গে মেলামেশা করবে না। আরে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ নাকি? আশা আপু আমার বড় বোন। সে আবার কি খারাপ আচরণ করলো যেটা তোমার চোখে পড়লো আর আমার চোখে পড়লো না? প্লিজ নিজের মেন্টালিটি ঠিক করো। সে আমার বড় বোন হয়, তাকে নিয়ে বাজে কথা বলবে না। আমার কথা শুনে হয়তো তোমার আমার মেন্টালিটি খারাপ মনে হতে পারে, কিন্তু এটা শুধু আমি না, পুরো ভার্সিটির স্টুডেন্টরা খেয়াল করে। আর অনেকেই আমাকে বলেছে সে নাকি তোমার সঙ্গে ঘাড়ে পড়ে মিশতে চায়। দেখো, তুমি আমার ফ্রেন্ড। আমি চাই না তুমি আমার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে ইটিস পিটিস করো। এগুলো আমার সহ্য হবে না, তাই আমি তোমাকে বললাম। ঠিক আছে, এই ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে আমি আশা আপুর সঙ্গে আর কোনো কথাই বলবো না। তবে তোমাকে আমি হারাতে পারবো না, কারণ তোমায় আমি ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। দেখো, আমিও তোমায় ভালোবাসি আর বিশ্বাস করি। এখানে ভুল বোঝাবুঝির কিছুই নেই। এটা হলো সত্য মিথ্যার প্রশ্ন। বললাম, এই বিষয়টা শুধু আমি না, বিষয়টা প্রত্যেকেই খেয়াল করেছে। সেখানে আমার একার ভুল বোঝাবুঝি তো নয়। আচ্ছা ঠিক আছে, এবার এই প্রসঙ্গটা বাদ দাও। আমার সকালে কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই বাসা থেকে কিছু খেয়ে আসিনি। এখন ক্যান্টিনে চলো, তোমাকে নিয়ে কিছু খাবো। কি বলো তুমি? বাসা থেকে কিছু না খেয়ে বের হয়ে এসেছো? আন্টি তোমায় কিছু বলেনি? না মানে আসলে আমার আম্মু এখনো ঘুম থেকে উঠেনি। গতকাল তো আমাদের বাড়িতে একটা পার্টি আয়োজন ছিল, সেটা তো তুমি জানোই। আম্মুর শরীরটা হয়তো ক্লান্ত লাগছে, তাই আম্মু তখনও ঘুমাচ্ছিল। বড় আম্মু সকালে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়েছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়ে চলে এসেছি। রিয়া তখন আর কোনো কথা না বলে রাজকে নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে গেল। আর তারপর দুজনে সেখানে নাস্তা করে ক্যান্টিন থেকে বের হতে যাবে, তখনই তাদের সামনে আশা এসে দাঁড়ালো। আর তারপরেই বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস? তুই আমাকে না নিয়ে ভার্সিটিতে চলে এসেছিস। তোকে আমি কতবার বলেছি তুই আমাকে না বলে কোথাও যাবি না। আমি তোকে না দেখলে কষ্ট পাই। কথাটা শোনা মাত্র রিয়া রাজকে বলতে লাগলো, এবার তো তুমি বুঝতে পারলে আমার কথা বলার কারণ কি। এই মেয়েটা তোমার সঙ্গে এমন এমন বিহেভ করে যাতে আমি না, শুধু ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট মনে করে তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক চলছে। আশা আপু দেখো, আমি তোমার বাপের সম্পত্তি নই যে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে ব্যবহার করবে। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার সঙ্গে এরকম করো না। তুমি খুব ভালো করে জানো আমি রিয়াকে ভালোবাসি আর রিয়াকে বিয়ে করব। প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো না। তুই বলবি আর আমি তোকে ছেড়ে দিয়ে চলে যাব? এমনটা তো হতে পারে না, কারণ তুই খুব ভালো করে জানিস আমাদের ফ্যামিলিতে বড়দের কথা কতটা মানা হয়। আর আমাদের দাদু ছোটবেলায় তোর সঙ্গে আমার বিয়ে ঠিক করে গেছে। এখন তুই ভাবলি কি করে যে আমি তোকে এই মেয়েটার হাতে তুলে দিয়ে দেবদাস হয়ে চলে যাব? শোনো, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, কে কি বলেছে আর কে কি করেছে সেসব ব্যাপারে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। আমি তোমাকে বিয়ে করব না, এটাই শেষ কথা। কারণ আমি রিয়াকে ভালোবাসি, তোমাকে নয়। তুই আমাকে ভালোবাসিস না তাতে কি হয়েছে? ভালোবেসে নিবি। তাছাড়া ভালোবাসা কী জিনিস সেটা বোঝার মতো বয়স তোর এখনো হয়নি। তুই এখনো আবেগ দিয়ে সব কিছু চিন্তা করিস, তাই তুই বুঝতে পারিস না। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক বেশি ভালোবাসি। আরে, এই মেয়ে কেমন নির্লজ্জ বেহায়া! আপনি একটা ছেলে আপনাকে অ্যাভয়েড করছে আর আপনি তার পিছনে ঘুরঘুর করছেন। তাছাড়া সবাই তো তাছাড়া সবচাইতে বড় কথা হলো ছেলেটা আপনার
আপন চাচাতো ভাই, তার সঙ্গে এইসব লুচ্চামি মার্কা কথাবার্তা বলতে আপনার কি একটুও লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ আমি খুব ভালো করেই জানি আমাদের ফ্যামিলির সবাই ভেবে রেখেছে রাজ আর আমি যখন পূর্ণবয়স্ক হব তখন আমাদের দুজনের বিয়ে দেবে। তাহলে এখানে লজ্জা কেন করবে? তুই নিজেই আমাকে বল, আমি শুনি। কারণ সে আপনাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। আর আমরা দুজন আমাদের ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করব। আর কিছুই না। যেই মানুষটা আপনাকে ভালোই বাসে না, সেই মানুষটার কাছে আপনি ভালোবাসা দাবি করেন কি করে? আমি কি করে দাবি করি সেটা নিশ্চয়ই তোর কাছ থেকে জানতে যাব না। আমার যেভাবে যা ইচ্ছা আমি সেভাবে তাই করব। আমি তোকে কোনো কৈফিয়ত দিতে যাব না রে। তুই ও আমার ভালোবাসার মানুষ, তাই তুমি ওর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। আর হ্যাঁ, একটা কথা কিন্তু আমি বাড়িতেই বলে এসেছি, আমি এখন আর তোমাকে ভার্সিটিতে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার চাকরিটা করতে পারবো না। তুমি নিজের ব্যবস্থা নিজে করে নাও, আর আমার পিছনে ঘুরঘুর করো না। এই বলে রাজ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রিয়াকে হাত ধরে টানতে টানতে সেখান থেকে ক্লাসে চলে গেল। ক্লাসে আসতে না আসতেই রিয়া তাকে বলতে লাগলো, রাজ চলো, আমরা বিয়েটা করে ফেলি। তা না হলে তোমার এই বোনটাকে যেরকম দেখা যাচ্ছে মনে হয় খুব তাড়াতাড়ি একটা ঝামেলা বাঁধিয়ে দেবে। তখন কিন্তু তুমিও আমাকে হারাবে আর আমিও তোমাকে। তুমি কোনো চিন্তা করো না, উল্টাপাল্টা কিছুই হবে না। আমি তো তোমায় ভালোবাসি, তাই না? তুমি আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে নেব। হ্যাঁ, তুমি আমায় ভালোবাসো এই কথা আমি বিশ্বাস করি, আর তোমাকেও বিশ্বাস করি। কিন্তু এই মেয়েটাকে আমার বিন্দুমাত্র বিশ্বাস আর ভরসা নেই, কোনোটাই নেই। এই মেয়েটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তখন তুমি কি করবে? তুমি যদি আমাকে বিশ্বাস আর ভরসা দুটোই করো, তাহলে তুমি চুপচাপ বসে থাকো, কিছুই হবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, ওকে নয়। এরপর রাজ রিয়াকে আরো অনেকগুলো কথা বলে বুঝালো। আর তারপর ক্লাস শুরু হলো। ক্লাস শেষ হলে রাজের বন্ধু হৃদয় তার সঙ্গে দেখা করতে আসে। দোষ, শোন, তোকে একটা ব্যাপারে কথা বলার ছিল। দেখ, আমরা সবাই জানি তুই রিয়াকে খুব ভালোবাসিস, কিন্তু আশা আপুর কর্মকাণ্ডগুলো আমাদের সবার চোখে পড়ছে। তুই যদি রিয়াকে ভালোবাসিস তাহলে রিয়াকে বিয়ে করে নে। হ্যাঁ, বিয়ে তো আমি রিয়াকেই করব, তবে আমি তো একটা ছেলে মানুষ, চাইলেই যে কোনো সময় বিয়ে করে নিতে পারি না। এই তো সবেমাত্র অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। এখন যদি বিয়ে করি তাহলে আমার ফ্যামিলির মানুষ কি বলবে? তোর ফ্যামিলির মানুষ কি বলবে সেটা ভাই আমরা জানি না, কিন্তু তোকে শুধু এইটুকু কথা বলার ছিল, তুই যদি রিয়াকে সত্যি ভালোবাসিস তাহলে যত তাড়াতাড়ি পারিস রিয়াকে বিয়ে করে তোদের বাড়ি নিয়ে যা। তা না হলে হয়তো একটা গন্ডগোল হয়ে যেতে পারে, কারণ তুই আশা আপুকে চিনিস না। আশা আপু ইদানিং যা শুরু করেছে সেগুলো ভার্সিটির সবার চোখে পড়ছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়, তবে খুব তাড়াতাড়ি ভালো একটা সলিউশন করতে হবে। অতঃপর হৃদয় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপর ভার্সিটি ছুটি হলে রাজ ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই আশা তার সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি তোর সঙ্গে যাব, আর তুই আমাকে সঙ্গে নিয়েই বাসায় যাবি, এটাই আমার শেষ কথা। আমি তো তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে নিয়ে আর যাওয়া আসা করতে পারবো না। তোমার যদি ভাইকে যাওয়া আসা করতে হয় তাহলে তুমি একটা বাইক কিনে নাও আর নিজে সেটা চালানো শিখে নাও। আমাকে অযথাই বিরক্ত করো না, আমি তোমার চাকর নই। আরে তুই আমার চাকর হতে যাবি কেন? তুই তো আমার হবু জামাই। আরে তুই আমার চাকর হতে যাবি কেন? তুই তো আমার হবু জামাই। তাই তোর কাছে আমি যা কিছু চাইবো তো সব কিছুই আমাকে দিতে হবে। দেখো, তুমি আমার মেজাজ খারাপ করো না, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। আর একটা কথা, তুমি কখনোই আমাকে নিজের হবু জামাই বলে দাবি করবে না। আমি তো তখনও বলেছি আর এখনও বলছি, আমি কোনোদিনই তোমাকে বিয়ে করব না। আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি রিয়াকেই বিয়ে করব। আমিও তোকে বলে দিচ্ছি, তুই যদি কাউকে বিয়ে করিস তাহলে সেটা আমাকেই করবি। আমি ছাড়া অন্য কোনো মেয়ে তোর জীবনে কোনোদিনও আসবে না। এটা আমি তোকে চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, তাহলে আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমি কোনোদিনই তোমাকে বিয়ে করব না। এই বলে রাজ
সেখানে আর এক মুহূর্তও দেরি না করে বাইক নিয়ে চলে গেল। এদিকে আশা বেশ কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে রাজ ফিরে না আসায় সে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে রাজের আম্মুর কাছে বিচার দিতে লাগলো। ছোট আম্মু, তোমার ছেলে ইদানিং আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করছে। আজ সে ভার্সিটিতে তার সমস্ত বন্ধুদের সামনে আমাকে অপমান করেছে। সে আমাকে সোজাসাপটা বলে দিয়েছে আমাকে নাকি সে আর আনা নেওয়া করতে পারবে না। সে নাকি আমার বাপের টাকায় কেনা চাকর নয়। আরে, এটা তুমি কি বলছো? সত্যি বলছো তো রাজ তোমাকে এই কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি বলে থাকো তাহলে রাজ আসলে আমি রাজকে এটা জিজ্ঞাসা করব। হ্যাঁ ছোট আম্মু, আমি একদম সত্যি কথাই বলছি। রাজ আমাকে এটাই বলেছে সে নাকি আমার বাপের টাকায় কেনা চাকর নয়। তুমি বলো, সে তো আমার ছোট ভাই, সে কি আমাকে এটা বলতে পারে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আজও আসুক বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। এত বড় সাহস ওকে কে দিয়েছে সেটাই আমি জিজ্ঞাসা করব। আশা তখন খুশি মনে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেল। এদিকে বেশ কিছুক্ষণ পর রাজ বাসায় আসলো। বাসায় আসতেই তার আম্মু তাকে ধরে বসলো। কি ব্যাপার রাজ, এইসব আমি কি শুনেছি? তুমি নাকি কিসব বলছো এগুলো? তোমার কাছ থেকে কি আমরা এগুলোই আশা করেছি? তুমি আমাদের ফ্যামিলি ছেলে, এটা তো ভাবতে আমার অবাক লাগছে। আম্মু, কেউ যদি তোমার কাছে আমার নামে মিথ্যা কথা বলে আর সেটাকে সত্য বলে চালিয়ে দেয়, তাহলে তো আমার কিছুই করার নেই। তবে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি আর আশা প্রসঙ্গে এসব ডলাডলি করতে পারবো না। এগুলো আমার ভালো লাগে না। ভার্সিটির সব স্টুডেন্টরা এগুলো নিয়ে মজা নেয়, তাই আমি এগুলো আর সহ্য করতে পারছি না। প্লিজ, এটা যদি আমার অন্যায় প্লিজ, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে ফ্যামিলির সবাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তার মানে আশা আমাদেরকে যা কিছু বলেছে সব কিছুই সত্যি? তুমি আশার সঙ্গে সত্যি তোমার বন্ধুদের সামনে খারাপ ব্যবহার করেছো? কে কি বললো না বললো তাতে কিন্তু আমাদের কিছুই যায় আসে না। আর একটা কথা তুমি ভুলে যেও না, আশা কিন্তু শুধু তোমার বোন নয়, সে কিন্তু তোমার হবু স্ত্রী। আমরা কিন্তু তার সঙ্গেই তোমার বিয়ে দেব। পাগল আমি হয়েছি নাকি তোমরা হয়েছো আমি সেটাই বুঝতে পারছি না। এই মেয়েটাকে আমি কেন বিয়ে করতে যাব? এই মেয়েটা তো এই মেয়েটা তো আমার থেকে বয়সে অনেক বড়। তাছাড়া যে আমার আপন চাচাতো বোন, তাকে কেন আমি বিয়ে করতে যাব বলো আমাকে? অত সব কৈফিয়ত আমরা তোমাকে দিতে পারবো না। ছোটবেলা থেকে তোমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে, তাই তোমাদের দুজনেরই বিয়ে করতে হবে। আর যদি তুমি আশা ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসো, তাহলে আমরা ভুলে যাব যে তুমি আমাদের সন্তান, আর এই ফ্যামিলি তোমাকে ত্যায্য করবে। ঠিক আছে, তাহলে তাই হোক। আজ থেকে তোমরা ভুলে যাও যে তোমাদের একটা সন্তান ছিল, কিন্তু তারপরেও আমি এই মেয়েটাকে মেনে নিতে পারবো না। আমি আজ এবং এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কোথায় যাব তার কোনো ঠিক নেই। তোমরা আমাকে খুঁজতে যেও না, কোথাও খুঁজে পাবে না। এই বলে রাজ সোজা নিজের রুমে চলে আসলো। আর তারপরও নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাত তখন আনুমানিক 11টার মতো বাজে। সবাই খাবার টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করছে, কিন্তু কেউ রাজকে কোথাও দেখতে পাচ্ছে না। তখনই আশা তার ছোট আম্মুকে প্রশ্ন করলো। কি ব্যাপার ছোট আম্মু, রাজকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আমি তো সারা দিন তোর নতুন না যে খুঁজছি, ওকে তো কোথাও দেখতে পেলাম না। রাজ কোথায় গেছে? ওকে কি তুমি ফোন দিয়েছিলে? সে কোথায় গেছে আমি কিছুই জানি না, যে আমার কাছে কিছুই বলে যায়নি। তাছাড়া সে যখন বাসায় এসেছিল তখন আমি তোমার ব্যাপারেই কথা বলেছিলাম, যে সে আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রয়োজন হলে সেই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাকে সে কোনোভাবেই বিয়ে করবে না। এটা নিয়ে তার সঙ্গে ঝামেলা হয়েছিল। তাহলে তুমি আমাকে এই কথাটা তখন বললে না কেন? আমি ওকে আটকে দিতাম। কিন্তু এখন সে কোথায় গেছে এটা আমরা কিভাবে জানবো? আর তাকে কিভাবে খুঁজে আনবো? এত চিন্তার কিছুই নেই, সে এখন আর ছোট বাচ্চা নয়, তার ইচ্ছে মতো সব কিছু হবে না এই বাড়িতে।
যেখানে ইচ্ছে সেখানে যাক, যখন এই আবেগ ফুরিয়ে যাবে তখন সে নিজেই এই বাড়িতে চলে আসবে। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। রাত তখন আনুমানিক 11টার মতো বাজে। সবাই খাবার টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করছে, কিন্তু কেউ রাজকে কোথাও দেখতে পাচ্ছে না। তখনই আশা তার ছোট আম্মুকে প্রশ্ন করলো। তখন কেউই আর এই বিষয়ে কোনো কথা বলল না। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেল। কিন্তু এদিকে আশা নিজের রুমের ব্যালকনিতে পায়চারি করছে। তার চোখে ঘুম আসছে না। বারবার সে রাজের নাম্বারে ফোন করছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। কেন এরকমটা হচ্ছে কেউ কি কিছু বুঝতে পারছে না। অপরদিকে রাজ বাসা থেকে বের হয়ে তার বন্ধু হৃদয়ের বাড়িতে উঠে, আর সেখানেই তার সঙ্গে কথোপকথন। হৃদয়, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না, এই শহরেই থাকবো না, এখান থেকে দূরে কোথাও চলে যাব। যদি আমার ভালোবাসা সত্য হয় তাহলে তো রিয়া আমার জন্য অপেক্ষা করবে আর আমি ফিরে এসে তাকে বিয়ে করব। কিন্তু যদি রিয়া অপেক্ষা না করে তাহলে বুঝবো সে আমার ভাগ্যে ছিল না। কিন্তু এই বাড়িতে থাকা আমার আর হবে না। দোষ, এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আশা আপু তোকে ভালোবাসে, তাছাড়া তোর ফ্যামিলির মানুষজন চায় তুই আশা আপুকে বিয়ে করিস, কিন্তু তুই কেন এটা করতে চাচ্ছিস না? আমরা তো সেটাই বুঝতে পারছি না। আমার ফ্যামিলির মানুষগুলোর সঙ্গে তোরও কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমি এই বুড়ো মেয়েটাকে বিয়ে করব? আমি কখনোই এই মেয়েটাকে বিয়ে করব না। তাছাড়া তোরা সবাই জানিস রিয়াকে আমি ভালোবাসি, সেখানে এই মেয়েটাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না, যে কিনা আমার থেকে 3 বছরের সিনিয়র। ঠিক আছে ভাই, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। তোর ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যাই হোক, তুই কি তোর আম্মুর কাছে কিছু বলে এসেছিস? না, আমি কারোর কাছে কিছু বলে আসিনি। কেউ যখন আমার কথা চিন্তা করবে না তাহলে আমি কেন তাদের কথা চিন্তা করতে যাব? যাই হোক দোস্ত, তোর সঙ্গে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বল, কি বলবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তোর জন্য আমি সব কিছুই করতে পারি। দোস্ত, তুই তো খুব ভালো করে জানিস আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। আমি বাড়ি থেকে নিজের খরচের জন্য কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। তোর কাছে যদি টাকা থাকে তাহলে তুই আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা কর। তারপর আমি যখন ফিরে আসব তখন তোর টাকাটা ফেরত দিয়ে দেব। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি ওগুলো তোকে দিচ্ছি। তুই এগুলো তোর কাছে রাখ। তোর যখন সময় হবে তুই তখন আমাকে ফেরত দিস, কোনো সমস্যা নেই। এই বলে হৃদয় তার কাছে থাকা 30,000 টাকা রাজের হাতে তুলে দিল। আর রাজ সেই টাকাটা হাতে নিয়ে হৃদয়ের কাছ থেকে বিদায় নিয়ে হৃদয়ের বাসা থেকে বের হয়ে পড়ল অজানায় গন্তব্যে। এরপর চলে গেল 2 দিন। রাজের কোনো খোঁজ নেই। তার ফ্যামিলির মানুষজন সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। ভার্সিটিতেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে রিয়া তো রাজকে ফোনে না পেয়ে একদম পাগলের মতো হয়ে গেছে। তাই সে সেদিন ভার্সিটিতে আশাকে দেখতে পেয়ে আশার সামনে গিয়ে দাঁড়ায়। এই মেয়ে, কি করছো তুমি আমার রাজের সঙ্গে? আমার রাজ আমার সঙ্গে কথা বলছে না কেন? তার ফোন সুইচ অফ বলছে কেন? আমি আবার রাজের সঙ্গে কি করতে যাব? আমি রাজের সঙ্গে কিছুই করিনি। রাজের সঙ্গে তার আম্মুর কথা কাটাকাটি হয়েছে, আর সে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমরা সবাই তাকে খুঁজতেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। মিথ্যে কথা বলছো তুমি। তুমি নিশ্চয়ই আমার রাজের সঙ্গে উল্টোপাল্টা কিছু করেছো, তাই রাজ রাগ করে কোথাও চলে গেছে। তবে বিশ্বাস করো, আমার রাজের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। আসছে খারাপের বংশধর। এই মেয়ে, যা, তোর যা ইচ্ছা তুই তাই করিস। আমার সঙ্গে কথা বলতে এসেছিস কেন? আমি কি তোকে বলেছি আমি তোর রাজের খোঁজ তোকে দেব? যা আমার চোখের সামনে থেকে। একা তো আছে নিজের যন্ত্রণায়, আর এদিকে উনি আসছে আমাকে আরো যন্ত্রণা দিতে। এরপর আশা রিয়াকে আরো কয়েকটা কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। বাড়িতে সবার মাথায় একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে। রাজ তো কখনোই এভাবে কাউকে কিছু না বলে কোথাও যায় না, তবে এবার কোথায় গেল? তাছাড়া তার ফোন কেন অফ? এইসব চিন্তা করে কেউই কোনো কুল কিনারা পাচ্ছে না। অপরদিকে রাজ চট্টগ্রাম চলে এসেছে। ওখানেই একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে।
2 দিন ধরে ক্লাস করছে। সেখানে এসেই তার একজনের সঙ্গে পরিচয় হয়। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো আমি এখানে নতুন এসেছি। এখানে আমার চেনা জানা কেউ নেই, তাই আমি কি বন্ধু হিসেবে তোমার কাছ থেকে একটু সহযোগিতা পেতে পারি? হ্যাঁ, বলো আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তাছাড়া আমি তো তোমার বন্ধু, বন্ধু হিসেবে তোমাকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি ততটুকুই করব। আসলে আমি আমার ফ্যামিলির সঙ্গে ঝামেলা করে এখানে চলে এসেছি। আমি যতদিন না পর্যন্ত নিজে একটা কিছু করতে পারছি ততদিন আমার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ করব না। তাই এই মুহূর্তে আমার নিজের খরচ নিজে চালানোটা খুবই দরকার। ও আচ্ছা, এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। যাই হোক, কোনো সমস্যা নেই, চিন্তা করো না তুমি। আমি দেখছি তোমার জন্য একটা টিউশনের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি দেখো। আসলে আমি যে টাকাগুলো নিয়ে এসেছি এগুলো তো আর বেশি দিন যাবে না। ভার্সিটির ভর্তি থেকে শুরু করে রুম নেওয়া, নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কিনা, ওগুলোতে অনেক টাকাই খরচ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি টাকা উপার্জন করাটা আমার জন্য খুব প্রয়োজন। ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি তোমার ব্যাপারটা। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর রাকিবের কাছ থেকে বিদায় নিয়ে রাজ বাসায় চলে আসলো। তারপরও নিজের জন্য কিছু খাবার তৈরি করে নিল। খাওয়া দাওয়া শেষ হলে পড়াশোনা শেষ করে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার ভার্সিটি যেতে হবে। ঘুম থেকে উঠে এসে নাস্তা বানিয়ে নাস্তা করে তারপর ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তারপর বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে গেল। এখন তো আর তার বাবার টাকায় কেনা বাইক নেই, তাহলে সে কিসে করে ভার্সিটি যাবে? এখন তো হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভার্সিটিতে এসে পৌঁছাতেই তার বন্ধুরা রাকিবের সঙ্গে তার দেখা হয়ে গেল। বন্ধু, তোমার জন্য একটা খুশির খবর আছে। তোমার একটা টিউশনের ব্যবস্থা হয়ে গেছে। ওখানে আমি আঙ্কেলের সাথে কথা বলেছি, ওনার মেয়েকে তোমার 4টা সাবজেক্ট পড়াতে হবে। 4টা সাবজেক্টের জন্য উনি তোমাকে প্রতি মাসে 8,000 টাকা দেবে। হ্যাঁ দোস্ত, আমি একদম সত্য কথাই বলছি। আমি আঙ্কেলের সঙ্গে কাল রাত্রে কথা বলেছিলাম, আর তারপর তোমার ব্যাপারে বলতেই উনি রাজি হয়ে গেলেন। হ্যাঁ, যাই হোক, তুমি চাইলে কিন্তু আজ বিকাল থেকেই পড়ানো শুরু করতে পারো। সত্যি বলছো? কার সাবজেক্টের জন্য আমাকে 8,000 টাকা দেবে সেটার বলতে নাকি? তুমি তো আমার বর্তমান অবস্থাটা বুঝতেই পারছো। তাই আমি যত তাড়াতাড়ি একটা কাজ শুরু করতে পারি আমার জন্য ততটাই ভালো। ঠিক আছে, তাহলে ভার্সিটি ছুটি হলে আমি তোমাকে আঙ্কেলের বাসায় নিয়ে যাব, আর তারপর সব কিছু বুঝিয়ে দিয়ে আসবো, কেমন? এই বলে তারা দুজনে ক্লাসরুমে চলে গেল। এদিকে ভার্সিটি ছুটি হতেই রাকিব রাজকে নিয়ে তার আঙ্কেলের বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক লোক এসে দরজা খুলে দিলেন। রাকিব তাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, এই হলো রাজ, আপনার মেয়েকে এই পড়াবে। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসো, আমরা বসে কথা বলি। এই বলে রাজ আর রাকিব দুজনেই ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। আর তারপর তিশার আব্বুর সঙ্গে কথা বলতে থাকলো। তা বাবা, তুমি কি রাকিবের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছো? আমি রাকিবকে বলেছিলাম তুমি যদি আমার মেয়েকে 4টা সাবজেক্ট পড়াও তাহলে আমি তোমাকে মাসে 8,000 টাকা দেবো। হ্যাঁ আঙ্কেল, রাকিবের কাছ থেকে আমি এই ব্যাপারে শুনেছি। আমি রাজি আছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমি আরও বেশি সাবজেক্টও পড়াতে পারি। আসলে এই মুহূর্তে টাকা আমার খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, আমি তোমার ব্যাপারে শুনেছি, আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানি না তুমি সেটা সঠিক মনে করবে কিনা। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী। আপনি আমার বাবার মতো আমার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বলেন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আসলে তুমি যেহেতু এখানে নতুন এসেছো আর টাকা পয়সা তোমার খুবই প্রয়োজন, তাই বলছিলাম কি আমার বাসায় নিচতলায় একটা ছোট রুম ফাঁকা আছে, তুমি চাইলে ওখানে থাকতে পারো। আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেবো না। তাছাড়া আমাদের বাসায় অনেকগুলো মানুষ, প্রতিবেলায় 2-1 জনের খাবার নষ্ট হয়। তুমি চাইলে আমায় তোমাকে ফ্রিতে খাওয়াটাও দিতে পারি, যদি তুমি কিছু মনে না করো তবে। কথাগুলো শুনে রাজ অনেকটাই খুশি হয়েছিল। আসলে এগুলো তার কাছে মেঘ না চাইতেই বৃষ্টি হওয়ার মতো। তাই সে তিশার আব্বুর কথায় রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আপনি সব কিছুর ব্যবস্থা করুন, আমি আপনার প্রস্তাবে রাজি।
সত্যি আপনার মতো পরোপকারী মানুষ হয় না। সত্যি আপনি একজন ভালো মনের মানুষ, আর আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ঠিক আছে বাবা, তাহলে আজ পড়াতে হবে না। তুমি রাকিবকে নিয়ে তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আজকেই ওখানে চলে আসো। আমি সকালবেলা দারোয়ানকে দিয়ে ওই রুমটা পরিষ্কার করে রাখছি তোমার জন্য। দোস্ত, তাহলে তো তোর সব কিছুর ব্যবস্থা হয়ে গেল। আঙ্কেল সত্যি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি আমার বন্ধুটার সমস্যা এভাবে বুঝবেন আমি সেটা ভাবতেও পারিনি। বাবা ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আসলে মানুষ মানুষের জন্য। ছেলেটা এখন বিপদে পড়েছে, এখন উচিত তার পাশে একজন মানুষ। আমি সেই মানুষটা হয়ে দাঁড়াতে চাই, এইটুকুই, আর কিছুই না। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আজকেই রাজের সমস্ত জিনিসপত্র আর রাজকে আপনার কাছে দিয়ে যাচ্ছি। এখন তাহলে আসি, কেমন? এই বলে আর রাকিব রাজ দুজনে রাজের ভাড়া নেওয়ার নতুন ভাষাটাই আসল। আর সেখান থেকে রাজের সমস্ত জিনিসপত্র নিয়ে তিশাদের বাসায় চলে গেল। তারপর সব কিছু গোছগাছ করে নিয়ে রাকিব তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে গেল। দোস্ত, এখন তো সব কিছুর ব্যবস্থা হয়ে গেল, তাহলে এখন আমি আসি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবি, কেমন? আমি আঙ্কেলকে বলে সেটা সমাধান করে দেব। আঙ্কেল সত্যি অনেক ভালো মনের মানুষ রে। আশা করি তোর সমস্যাটা বুঝতে পারবে, বুঝেছিস? দোস্ত, এখন আর মনে হয় কোনো সমস্যা হবে না। সব সময় তো সমাধান হয়ে গেল। ফ্রিতে থাকতে পারছি, ফ্রিতে খেতে পারছি, সেই সাথে 8,000 টাকা বেতন পাচ্ছি। তাহলে আর সমস্যা থাকবে কোথায়? আচ্ছা দোস্ত, ঠিক আছে, তাহলে আমি আসি। নিজের প্রতি খেয়াল রাখিস। আর একটা কথা বলে যাই, ছাত্রীর প্রেমে আবার পড়িস না যেন। ধুর পাগল, তোর কি মাথা খারাপ নাকি? আমি আমার নিজের ছাত্রীর সঙ্গে প্রেম করতে যাব? আমার চরিত্র এতটাও খারাপ হয়নি। তাছাড়া তোকে তো আমি বলেছি, আমি রিয়া নামের একটা মেয়েকে খুব বেশি ভালোবাসি। আমি যেদিন পড়াশোনা শেষ করে নিজে একটা চাকরি করতে পারবো, সেদিন আমি রিয়ার কাছে ফিরে যাব। ঠিক আছে দোস্ত, তোর ভালোবাসা আর ভালোবাসার মানুষটার জন্য অনেক শুভকামনা রইল। তোদের ভালোবাসা পরিপূর্ণতা পাক। আসি রে। এই বলে রাকিব রাজের কাছ থেকে বিদায় নিয়ে তার বাসায় চলে গেল। কিছুক্ষণ পরে তিশার আব্বু রাজকে রাতের খাবার দিতে আসলো। এই নাও বাবা, তোমার আজ প্রথম দিন, তাই তোমাকে খাবারটা তোমার রুমে দিয়ে গেলাম। আমাদের সঙ্গে ডাইনিং টেবিলে বসে খাবার খাবো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনি আমাকে এত বড় একটা উপকার করবেন বুঝতে পারিনি। বাবা, মানুষ মানুষের জন্য। আমি রাকিবের কাছে শুনেছি তোমার সমস্যার কথা, তাই একটুকু সাহায্য করা আমার কর্তব্য। তাছাড়া আমার কোনো ছেলে সন্তান নেই, তুমি আমার বাড়িতে আমার ছেলে সন্তানের ন্যায় থাকতে পারো। অতঃপর তিশার আব্বু রাজের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাজ খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই রাজ দরজায় কোনো মেয়ে মানুষের গলার আওয়াজ শুনতে পেল। রাজ ঘুম ঘুম চোখে দরজাটা খুলল। আসসালামু আলাইকুম, আমি তিশা। আপনি নিশ্চয়ই আমার নতুন টিউটর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমার নতুন টিউটর। এখন বলো কেন এসেছো? আপনাকে তো গতকাল আব্বু বলে গেছিল সকালে নাস্তার টাইম হওয়ার আগে ডাইনিং টেবিলে চলে যেতে, কিন্তু আপনি এখনো ডাইনিং টেবিলে আসলেন না কেন? তাই আব্বু আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। ও আসলে গতকাল রাতে আমার একটু কাজ ছিল, ওটা শেষ করে ঘুমোতে দেরি হয়ে গেছে, তাই সকালবেলা ঘুম ভাঙছিল না। ঠিক আছে, তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে তারপর আসছি। ঠিক আছে, আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমরা সবাই নাস্তা দিলে আপনার জন্য অপেক্ষা করছি। এই বলে তিশা সেখান থেকে চলে গেল। এদিকে রাজ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাবার টেবিলে গেল। তখনই তিশার আব্বু বলল, কি ব্যাপার রাজ, এত লেট হলো কেন? আসলে আঙ্কেল, কাল রাতে সব গুছিয়ে রেখে ঘুমাতে দেরি হয়ে গেছিল, তাই আজ সকালে ঘুম থেকে উঠতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোনো তিশা, কলেজে চলে যাবে আর তোমার আন্টি আর আমি দুজনেই অফিসে চলে যাব। তোমার খাবারটা ডাইনিং টেবিলে রাখা থাকবে, তুমি একটু খেয়ে নিও কষ্ট করে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে নীল রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। তারপর রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটি শেষ হলো বিকেল 3টায়। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছিল, তখনই তিশা সেখানে এসে উপস্থিত হলো।
আসসালামু আলাইকুম স্যার, আমি কি বইপত্র নিয়ে ড্রয়িং রুমে চলে আসব, নাকি আপনি আমার রুমে গিয়ে আমাকে পড়াবেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার বইগুলো নিয়ে ড্রয়িং রুমে চলে আসো, আমি ড্রয়িং রুমে বসেই তোমাকে পড়াবো। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি খাবারটা শেষ করুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি চলে আসো, আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। কিছুক্ষণ পর তিশা ড্রয়িং রুমে চলে আসলো আর রাজ তিশাকে পড়ানো শুরু করলো। এভাবেই চলছিল দিনগুলো। হঠাৎ একদিন তিশা রাজকে বলল, স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ বলো না, তুমি কি বলবে? আসলে স্যার, আমি আপনার কাছ থেকে আমার ব্যক্তিগত ব্যাপারে একটা সাহায্য চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি আগে বলো বিষয়টা কি, তারপর আমি ভেবে দেখব তোমাকে সাহায্য করতে পারবো কিনা। স্যার, আসলে বিষয়টা সেরকম কঠিন কিছু নয়। আমি আপনাকে খুলে বলি, আমার বন্ধু রাকিব, সে আমাকে পছন্দ করে আর আমিও তাকে পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যে এখনো প্রেম ভালোবাসার মতো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি। কারণ সেও আমাকে দূর থেকে ফলো করে, আর আমিও তার মনের ভাব থেকে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে না। আর আমিও মন থেকে তাকে অনেকটাই ভালোবাসি, কিন্তু আমিও তার কাছে এটা প্রকাশ করি না। এই ব্যাপারে আপনার কাছ থেকে সহযোগিতা চাই। দেখো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি তোমার টিচার, তোমার বাবা আমাকে রেখেছেন তোমাকে পাঠ্য বই শিক্ষা দেওয়ার জন্য, এসব শিক্ষা দেওয়ার জন্য নয়। প্লিজ স্যার, আপনি না করবেন না। আজ যদি আমার জায়গায় আপনার নিজের বোন থাকতো, তাহলে আপনি কি করতেন? প্লিজ আমাকে অন্তত নিজের বোন মনে করে এইটুকু সহযোগিতা করুন। আই এম সরি। প্রথমত, আমার নিজের কোনো বোন নেই, আর দ্বিতীয়ত আমি তোমার শিক্ষক, আমি তোমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবো না। আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি আঙ্কেলকে সব বলে দেব। স্যার প্লিজ, আমি রাকিবকে খুব বেশি ভালোবাসি। আমি চাই না সে আমার জীবনে আসার আগে অন্য কোনো মেয়ে তাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়। প্লিজ স্যার, আপনি আমাকে এইটুকু সহযোগিতা করুন। স্যার, আমি জানি সেও আমাকে ভালোবাসে। আপনি কি চান আপনার বন্ধু নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলুক? ঠিক আছে, আমি রাকিবের সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি রাকিবের সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো। কিন্তু রাকিব যদি আমাকে বলে যে সে তোমাকে ভালোবাসে না, তাহলে কিন্তু এই সব কিছু তোমার ভুলে যেতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার কথায় রাজি। আমি জানি যে আমাকে ভালোবাসে, সে কোনো দিন আমার ভালোবাসা অস্বীকার করতে পারবে না। আপনি শুধু একবার তার সঙ্গে আমার ব্যাপারে কথা বলুন। রাজ তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে দিশাকে পড়ানো শেষ করে রুম থেকে বের হয়ে চলে আসে। নিজের রুমে এসে সঙ্গে সঙ্গে সে রাকিবকে ফোন দেয়। হ্যালো দোস্ত, কই তুই? এখনই আমার সঙ্গে একবার একটু দেখা করতে পারবি? তোর সঙ্গে একটু দরকারি কথা ছিল। এই, আমার বাসায় হঠাৎ তোর কি এমন দরকারি কথা আছে? ঠিক আছে, আমি কি তোর বাসায় চলে আসব, নাকি বাইরে দেখা করবি? না দোস্ত, বাসায় আসতে হবে না, আমি তোর সঙ্গে বাইরে দেখা করব। তুই একটা কাজ কর, বাসার সামনে যে একটা চায়ের দোকান আছে ওখানে এসে বস, তারপর আমি তোর সঙ্গে কথা বলি। আচ্ছা দোস্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি চলে আসছি। কিন্তু এইটা বুঝতে পারছি না আমার সঙ্গে তোর কি এমন দরকারি কথা পড়ে গেল যে এক্ষুনি সেটা বলতে হবে। আচ্ছা তুই বের হ, আমি আসছি, কেমন? এই বলে রাকিব ফোনটা কেটে দিল। সে বিছানায় শুয়ে ছিল। বিছানা থেকে উঠে তারপর রেডি হয়ে বাইরে চলে আসলো। সে চায়ের দোকানে এসে দেখতে পেল রাজ সেখানে বসে অপেক্ষা করছে। সে রাজের পাশে গিয়ে বসলো আর তারপর বলল, হ্যাঁ আচ্ছা দোস্ত, এবার তো বল কি হয়েছে আসল ব্যাপারটা, আর তুই আমাকে এত তাড়াতাড়ি ডাকলি কেন? আসলে দোস্ত, তোর ব্যাপারে একটা কথা বলতে চাই। জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলতেই হচ্ছে। আরে বেটা, তুই এরকম করছিস কেন? কি বলবি না বলবি আমাকে বল, আমি তোর বন্ধু। আমাকে একটা কথা বলতে এত ভাবার বা ইতস্তত হওয়ার তো কিছুই নেই। দোস্ত, তুই কি কাউকে ভালোবাসিস?
আই মিন কারোর সঙ্গে প্রেম টেম করছিস নাকি? না রে দোস্ত, প্রেম ট্রেম করার মতন সৌভাগ্য এখন আমার হয়ে ওঠেনি। তবে একজনকে আমি ভালোবাসতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও তাকে আমি আমার মনের কথাটা বলতে পারিনি রে। তুই যদি কিছু মনে না করিস তাহলে কি আমি জানতে পারি কে সেই মেয়ে? দোস্ত, সে আর কেউ নয়, তোর ছাত্রী তিশা। তিশাকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমি আমার মনের কথাটা বলে উঠতে পারছি না। তুই তো টিউশনি করিস, তাই তুই আমার খুব ভালো বন্ধু। তাছাড়াও আমি তোকে কথাটা বুঝিয়ে বলতেও পারছি না। আর আসলে আমি চাই না তিশার বাবা অপরিচিত একটা ছেলেকে তিশার সামনে এনে দিক, যে ছেলেটা আমার তিশাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। তাছাড়াও তোরও একটা কিছু করার খুব প্রয়োজন ছিল, তাই তো আমি তোকে এই ব্যাপারে বললাম, কারণ তুই আমার বন্ধু। আর যাই করিস না কেন, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি না, তাই না? কিন্তু তিশা তো আমাকে ভালোবাসে, সে তো বলেছে আমাকে বিয়ে করবে। এখন তুই কি করবি? হতেই পারে না, তুই কোনোদিনই এটা করবি না, কারণ তুই আমার বন্ধু। তুই কোনোদিনই তোর বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি না। তিশারও যদি তোকে ভালোবাসে, তিশাও যদি তোকে ভালোবাসে, তবুও তুই তিশাকে আমার কাছ থেকেই এনেই দিবি। কিন্তু আমি কখনোই এরকমটা করব না, কারণ তিশার বাবার বিশাল সম্পত্তি, যার একমাত্র উত্তরাধিকারী তিশা। তাই তিশা যখন আমাকে ভালোবেসে বলেছে আমি তিশাকেই বিয়ে করব, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি তিশার বাবার সঙ্গে আজকেই কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। দোস্ত প্লিজ, তুই এটা করিস না। তিশাকে আমি অনেক বেশি ভালোবাসি, তিশাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তুই আমার বন্ধু, তুই আমার সঙ্গে এরকম করতে পারিস না। প্লিজ দোস্ত, তিশাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। দিব না আমি, কারণ তিশা আমাকে ভালোবাসে আর আমিও তিশাকে ভালোবাসি। আর তোকে ওই যে বলেছিলাম না পুরনো প্রেম, ওইসব কিছুই না। যাকে আমি ছেড়ে থাকি তার পিছনে কেন আমি পড়ে থাকবো? তিশা আমাকে ভালোবাসে আর আমিও তিশাকে ভালোবাসি। তাই আমরা আজকে তিশার বাবার সঙ্গে কথা বলবো আর আমাদের বিয়ের ব্যাপারে এগোবো। প্লিজ দোস্ত, এইটাতে না করিস না প্লিজ। আমার প্রথম আর শেষ ভালোবাসা, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই আমার কাছ থেকে আমার বেঁচে থাকার ইচ্ছাটাকে কেড়ে নিস না দোস্ত। আমি তো দুই পায়ে ধরি বন্ধু, বন্ধু হিসাবে এইটুকু কর আমার জন্য। তুই তো আমাকে বলেছিস তুই রিয়া নামে কাউকে ভালোবাসিস, তাহলে কেন তুই এই মেয়েটাকে ঠকাবি? কারণ শুধু একটাই, তিশার বাবার অঢেল সম্পত্তি আর তিশা দেখতে যথেষ্ট সুন্দরী। তাই আমি তিশাকে বিয়ে করব। প্লিজ তুই আমাদের দুজনের মাঝখানে আসিস না। রাজ, তুই আমার বন্ধু হয়ে তুই এটা করতে পারলি? তুই আমার ভালোবাসার মানুষটাকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিবি, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি রে। ঠিক আছে দোস্ত, ভালো থাকিস। আমি আর কোনোদিনও তোদের সামনে আসবো না, দাঁড়াবো না। আজ আমি আমার নিজের জীবনটাকেই দিয়ে দেব, কারণ আমি একজনকে ভালোবেসেছিলাম। সেই মানুষটাকে আমার বন্ধু আমার কাছ থেকে ছিনিয়ে নিল। এরপর আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই রে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস, কিন্তু তুই ভালোবাসাবিহীন আমি বেঁচে থাকতে পারবো না। এই কথা বলে রাকিব সেখান থেকে উঠে যায় এবং পাশ দিয়ে চলে যাওয়া চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিতে চায়। আর তখনই রাজ তাকে ধরে ফেলে। আরে ভাই, তুই এটা কি করছিস? ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয় নাকি? আরে হ্যাঁ, আমি আমার জীবন দিয়ে দিব, কারণ আমি আমার যে জীবনে আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পাবো না, সেই জীবন রেখে আমার কোনো লাভ নেই রে। তুই ছেড়ে দে আমাকে। তুই তো বলেছিস তুই তিশাকে বিয়ে করবি, তাহলে আমি বেঁচে থেকে কি করব বল? তোদের মট্টনাঞ্চ দেখবো নাকি? হ্যাঁ তোর বোকা, তুই আমার বন্ধু, তুই আমার এত বড় একটা উপকার করলি আর আমি তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, এটা তুই ভাবলি কি করে? আসলে তিশাও তোকে ভালোবাসে, সে এটাই আমাকে বলেছিল। তাই আমি তোকে একটু পরীক্ষা করে দেখে নিলাম তুই তিশাকে কতটা ভালোবাসিস। হাজার হোক সে আমার ছাত্রী। তুই সত্যি বলছিস তো তিশা আমাকে ভালোবাসে? দোস্ত তুই প্লিজ সত্যি কথা বল। তিশার থেকে এ কথা বলছে, তিশা তোকে এ কথা বলছে কি না? আমি আর অন্য কিছু বলতে পারছি না। প্লিজ দোস্ত, তুই আমাকে সত্যি কথাটা বল না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আমাকে বলেছে সে তোকে ভালোবাসে। আমি যেন তোকে এই ব্যাপারে বলি, তাই তো আমি তোর সঙ্গে কথা বলতে আসলাম। তবে সে আমার ছাত্রী, তাই একটু খোঁজখবর নেওয়ার ব্যাপার ছিল, তাই তো আমি তোকে একটু যাচাই করে নিলাম। তো এবার তোর ছাত্রীর জামাই বানাবি তো আমাকে? হ্যাঁ অবশ্যই, একবার নয় 100 বার। তোকে আমার ছাত্রীর জামাই না বানিয়ে কোনো উপায় আছে নাকি? তুই যদি মরে যাস তাহলে ড্রাইভার নেবে
তার চাইতে বরং ভালো হয় এটা যে আমি আমার ছাত্রীর সঙ্গে তোর প্রেমের সম্পর্কটাকে ঠিক করে দেই। দোস্ত, তুই সত্যি বলছিস তো তিশার সঙ্গে আমার সম্পর্কটা তুই ঠিক করে দিবি? আসলে দোস্ত, আমি একটু লাজুক প্রকৃতির। আমি কখনো আমার মনের কথাটা কাউকে সেভাবে বলে উঠতেই পারি না। তাই তো তিশাকে আমি আমার মনের কথাটা বোঝাতেই পারছিলাম না। কিন্তু দোস্ত, তুই সত্যি আমাকে অনেক বড় একটা উপকার করেছিস রে। তোর উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না। এই বলে রাকিব রাজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন রাজ রাকিবকে বলে, আরে বোকা ছেলে, তুই এভাবে কান্না করছিস কেন? তুই আমার বন্ধু, তোর জন্য এইটুকু করা আমার কর্তব্য। তাছাড়া তুই আমার অনেক উপকার করেছিস। তোর জন্য এইটুকু করতে যদি না পারি তাহলে তো নিজেকে স্বার্থপর মনে হবে। এই নে, এটা তিশার নাম্বার। তিশা আমাকে দিয়েছে, বলেছে তোকে দিতে। ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সো গ্রেট। তুই অনেক ভালো থাকিস রে জীবনে। অতঃপর দুজনে বেশ কিছুক্ষণ চায়ের দোকানে বসে আড্ডা আর গল্পগুজব করে। তারপর যে যার যার বাসায় চলে গেল। পরদিন বিকালবেলা রাজ যখন তিশাকে পড়াতে আসলো, তখনই তিশা রাজকে বলল, স্যার, আপনি তো আমাকেও ওর ব্যাপারে কিচ্ছু বললেন না। আপনি যে আমাকে বলেছিলেন আপনি রাকিবের সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। হ্যাঁ, আসলে তোমাকে কি করে বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আসলে রাকিব তো আমাকে বলো সে তোমাকে নয়, তোমার বান্ধবী প্রিয়াকে পছন্দ করে। স্যার, আমি কনফার্ম আপনি মিথ্যা কথা বলছেন। এটা কখনোই হতে পারে না। রাকিব আমাকেই পছন্দ করে আর আমাকেই ভালোবাসে। ডাহা মিথ্যা কথা বলছেন। আরে বাবা, আমি কেন মিথ্যা কথা বলতে যাব? আর আমার মিথ্যা কথা বলে লাভটাই বা কি? আমি যা সত্য তাই বলছি। রাকিব তোমাকে পছন্দ করে না, তোমার বান্ধবীর প্রিয়াকে পছন্দ করে। তাই প্রতিদিন কলেজ ছুটির পর এদিকে আসতে তোমার বান্ধবী প্রিয়াকে দেখতে। আপনি যদি গলায় ছুরি ধরে ওইটা বলেন, তারপরও আমি এটা বিশ্বাস করব না। কারণ রাকিব আমাকেই পছন্দ করে, আমার বান্ধবী প্রিয়াকে নয়। সে আমাকে ভালোবাসে। আর কে আমাকে ভালোবাসে না এটা বোঝার মতো যথেষ্ট বয়স আর বুদ্ধি আমার হয়েছে। তাই আমি নিশ্চিত আপনি মিথ্যা কথা বলছেন। সত্য বলে যে মিথ্যাবাদীর শাস্তি হয় এটা তোমার কাছে দেখলাম। সত্যি আমি সত্য কথা বলছি, আর তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলে। না, আপনি একদম সত্যি কথা বলছেন না। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। রাকিব আমাকেই পছন্দ করে আর আমাকেই ভালোবাসে। আপনি হয়তো কোনো কারণে এটা লুকিয়ে যাচ্ছেন আর আমাকে মিথ্যা কথা বলছেন। তোমাকে মিথ্যা কথা বলে কি আমার কোনো লাভ আছে সেটা বলো আমাকে। যদি তোমাকে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ থাকতো তাহলে আমি তোমাকে মিথ্যা কথা বলতাম। তিশা তো এখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল আর ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। রাজ তখন পিছন পিছন তিশার রুমে গেল আর তিশার পিছনে দাঁড়িয়ে বলল, আই এম সরি তিশা, তোমাকে মিথ্যা বলার জন্য। রাকিব তোমাকেই ভালোবাসে। আমি তার সঙ্গে কথা বলেছিলাম, আমি তার সঙ্গে কথা বলে জানতে পারি সত্যি তোমাকে ভালোবাসে। আমি তোমার নাম্বার কাকে দিয়ে এসেছি, সে বলেছে সময় মতো তোমাকে ফোন করবে। স্যার, আপনি সত্যি বলছেন তো? আরে বাবা, এতক্ষণ মিথ্যা বলেছি বলে কি এখনো মিথ্যা বলবো নাকি? আমি সত্য কথাই বলছি। রাকিব তোমাকেই ভালোবাসে, সেটা আমি তার সঙ্গে কথা বলে কনফার্ম হয়েছি। স্যার, ইউ আর সো গ্রেট। আমার এত বড় একটা উপকার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম রাকিব আমাকেই ভালোবাসে, তাই আপনাকে দিয়ে সেটা শিওর হয়ে নিলাম। ঠিক আছে, এখন পড়ার টেবিলে চলো। ঠিক মতো পড়াশোনা করতে হবে, তা না হলে আবার তোমার বাবা আমাকে মাস শেষে মাইনে দেবে না। প্রেমের জায়গায় প্রেম রাখবার, পড়াশোনার জায়গায় পড়াশোনা। তা না হলে কিন্তু আমি তোমার আব্বুকে সব বলে দেব, বলে দিলাম। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দুটো জিনিসকে আলাদাভাবে রাখতে পারবো। এই বলে দুজনেই ড্রয়িং রুমে পড়ার টেবিলে চলে আসলো আর রাজ তিশাকে পড়া বুঝিয়ে দিতে থাকলো। এভাবেই চলছিল দিনগুলো। তোমাদের রাকিব আর তিশার মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। পড়াশোনার ফাঁকে দুজন দুজনকে যথেষ্ট সময় দিচ্ছে। ভালোবাসার যত্ন, টেক কেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের দিনগুলো। হঠাৎ একদিন রাজ রাকিবকে বলল, দোস্ত, তোদের ভালোবাসা থেকে না আমার একজনের কথা খুব বেশি মনে পড়ছে। আমি বুঝতে পারছি না যে মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, সেই মানুষটাকে কি করে আমার এত মনে পড়ছে। দোস্ত, তুই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। তুই একটু খুলে বলবি তো, শুনি আসল ব্যাপারটা কি। আমার চাচাতো বোন আশা আপুর কথা।
তিশা তোকে যেমন ভালোবাসে, যত্ন নিতে, কেয়ার করে, আশা আপু আমাকে এগুলো করতো। কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি, তাই আশা আপুর এই পাগলামিগুলোকে আমি কোনো পাত্তা দিতাম না। নির্ঘাত পাগলামো বলে সেগুলোকে উড়িয়ে দিতাম। কিন্তু তোদের দুজনের ভালোবাসা থেকে আমার মনে হয় আশাও আমাকে সত্যি ভালোবাসতো। কিন্তু সে তো তোর চাইতে সিনিয়র। তাছাড়া তুই একটা মেয়ের সঙ্গে রিলেশন করছিস, সেই মেয়েটাকে বিয়ে করবি, স্বপ্ন দেখিয়েছিস। এখন কি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করাটা তোর ঠিক হবে? আমি জানি না, কোনো কিছুই জানি না। আমি কিছুই বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আমার সঙ্গে। আমি তো রিয়াকে ভালোবাসি, তাহলে কেন ইদানিং আমার বারবার আশা আপুর কথা মনে পড়ছে? কেন সব সময় সে আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে? মনে হয় সে আমার পাশেই আছে আর আমার যত্ন নিচ্ছে। তাহলে আমার মনে হয় তুই রিয়াকে নয়, আশা আপুকে ভালোবাসিস। কারণ আমাদের চোখের সামনে সেই মানুষটাই ঘুরু ঘুরু করে, যেই মানুষটা আমরা ভালোবাসি। আমাদের চোখের সামনে সব সময় ওই মানুষটার ছায়ায় বেঁচে থাকে, যে মানুষটা আমাদের হৃদয়ে রয়েছে। দোস্ত, বাদ দে সব কথা। যে কারণে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি সেই কারণটা কি আর আমি মনে করতে চাই না। আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করতে চাই। প্রয়োজন হলে আমি রিয়াকেও আমার জীবনে রাখবো না, একা একা বেঁচে থাকবো। কিন্তু ওসব কিছু আর মনে করতে চাই না আমি। কিন্তু দোস্ত, বিশ্বাস কর, জীবনে একা একা বেঁচে থাকা যায় না। জীবনে বেঁচে থাকতে হলে আমাদের পাশে একটা মানুষের প্রয়োজন, সেটা একটা ভালোবাসার মানুষ। আর সেই মানুষটাকে আমরা সব সময় ফিল করতে পারি। দোস্ত প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করে বলছি, আমি এগুলো আর মনে করতে চাই না। আমি আমার অতীতের সব কিছু ভুলে থাকতে চাই, নতুন করে আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। না হয় সে জীবনে আমি একা থাকলাম। ঠিক আছে দোস্ত, আমি এ ব্যাপারে তোকে কিছুই বলবো না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। কারণ আমাদের উচিত আশেপাশে কি হচ্ছে সেদিকে নজর না দিয়ে নিজের মনের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া, নিজের মনের ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দেওয়া। তাহলেই আমরা ভালো থাকতে পারবো, পূরণ হবে আমাদের মনের ইচ্ছেগুলো। এবারে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর দেখতে দেখতে আরো 3টা বছর কেটে গেল। ইতিমধ্যে রাকিব আর তিশা বিয়ে করে ফেলেছে। রাজ আর রাকিব দুজনেই অনার্স কমপ্লিট করেছে। দুজনেই একটা কোম্পানিতে চাকরি নিয়েছে। তিশার অবস্থাও মোটামুটি ভালোই। তিশা 3 মাসের প্রেগনেন্ট। আজ তিশাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাকিব কোনো একটা কাজে অফিসে আটকে গেছে। তাই রাকিব রাজকে ফোন দিল। একটা প্রবলেম হয়ে গেছে রে। আজ তিশাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সে তো তুই খুব ভালো করেই জানিস, কিন্তু আমি তো অফিসের কাজে আটকে গেছি, এখন বেরোতেও পারবো না। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমাদের অফিসে বসের ক্যারেক্টার সম্পর্কে। এখন যদি আমি অফিস থেকে চলে যাই তাহলে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আরে বাবা, এত কাহিনী না করে মূল ঘটনাটা কি সেটা বলো শুনি। আসলে আমি তো আজ তিশাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। আর আজকে যদি ডাক্তারের কাছে নিয়ে না যাই তাহলে তিশা রাগ করবে। তুই একটু তিশাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবি ভাই? একটা সরাসরি বললেই হতো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তুই আমার বন্ধু, আর তোর জন্য এইটুকু করতে পারবো না? তাছাড়া তিশা আমার ছাত্রী, তবে তিশাকে আমি সবসময় নিজের ছোট বোনের মতো দেখি। আমার ছোট বোন নেই, তিশাকে আমি যথেষ্ট স্নেহ করি, সেটা তো তুই খুব ভালো করে জানিস। তাহলে এই কথাটা বলার জন্য এতটা সময় তোর কেন নিতে হবে? আই এম সরি দোস্ত। আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা আর তিশাকে দিয়ে ডক্টরের কাছে গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই থাক তোর অফিসের কাজ নিয়ে, আমি তিশাকে নিয়ে ডক্টরের কাছে। এই বলে রাজ ফোনটা কেটে দিল। তারপর সে একটা রিক্সা নিয়ে তিশার বাসায় চলে গেল। হ্যালো তিশা, কি করছিলে তুমি? আরে রাজ ভাইয়া, আমি তো রাকিবের জন্য অপেক্ষা করছিলাম। সে তো আমাকে বলল আজ অফিস থেকে এসে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আসলে তিশা, রাকিবের অফিসে একটা প্রবলেম হয়েছে, সে আসতে পারবে না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আপনি একটু বসুন, আমি আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করি। আপনি আমার বাসায় এসেছেন, খালি মুখে চলে যাবেন? এটা তো আমার ভালো লাগবে না। আরে এগুলোর কোনো দরকার নেই, আমরা ডাক্তার দেখিয়ে ফেরার সময় কোনো একটা কফি শপ থেকে দুজনে কফি খেয়ে নিব। তোমার শরীরটা এমনি ভালো নেই, এখন আমার জন্য কষ্ট করে নাস্তা বানাতে হবে না। কিন্তু রাজ ভাইয়া, এভাবে আমার বাসায় এসে খালি মুখে চলে গেলে এটা কি আমার ভালো লাগবে? আরে তোমাকে বললাম নাটক করে দেখিয়ে ফিরে আসার সময়
আমরা কোনো একটা কফি শপ থেকে দুজনে কফি খেয়ে নেব। তাহলেই তো হয়ে যাবে। এখন চলো তো তাড়াতাড়ি, তা না হলে আবার লেট হয়ে যাবে। অতঃপর তিশা আর কোনো কথা না বলে রাজের সঙ্গে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। রাজ তিশাকে নিয়ে ডক্টরের চেম্বারে চলে গেল। সেখানে বেশ কিছু টেস্ট করাতে হলো। টেস্টের রিপোর্ট ভালোই আসলো। তারপর ডাক্তার দেখিয়ে দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তখনই হঠাৎ তিশা বলে উঠল, কি ব্যাপার? তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে কফি খাওয়াবে, তাহলে তুমি আমাকে নিয়ে চলে যাচ্ছ কেন? উফ আল্লাহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক চলো, সামনে একটা কফি শপ আছে, ওখানে খুব ভালো কফি বানায়। আমি আর রাকিব মাঝে মধ্যে ওখানে কফি খেতে আসতাম। আজ তোমাকে নিয়ে যাই। এই বলে রাজ তিশাকে নিয়ে সামনেই কফি শপে চলে গেল। সেখানে কফিকে রাত 8টার মধ্যে বাসায় চলে আসলো। তারপর রাজ তিশাকে তিশার বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। আরে ভিউয়ার্স, আপনাদের তো বলাই হলো না, আর রাজ চাকরি পাওয়ার পর নিজে ছোট একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছে। ওখানে এসে থাকে। রান্না বান্না করার জন্য ছোট একটা কাজের লোক রেখেছে। সে রান্না বান্না, ঘর মোছা আর কাপড় ধোয়া এগুলো করে দিয়ে যায়। আর সে মোটামুটি একটা চাকরি করে সেখান থেকে মাসাল্লাহ ভালোই বেতন পায়। নিজের খরচ চালানোর পরও সে এখন কিছু সেভিংসও করতে পারছে। এভাবেই চলছিল তার দিনগুলো। হঠাৎ একদিন রাকিব আর রাজ অফিস ছুটির দিনে বাইরে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনই রাকিব রাজকে বলল, দোস্ত, অনেকদিন তো হলো বাড়ি থেকে চলে এসেছি, এবার আর অভিমান করে থাকিস না রে। এবার ফ্যামিলির মানুষের সঙ্গে যোগাযোগ কর। দোস্ত, যে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি সেই সম্পর্ক আর জোড়া লাগাতে আমার ইচ্ছে করছে না। আমি আর আমার ফ্যামিলি মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করতে চাই না। ভাই, তোর সব কিছুই আছে, তারপরেও তুই সেগুলোকে মূল্য দিচ্ছিস না। আর আমি জন্মের পরে বাবা মাকে হারিয়েছি, সংসারটাকেও নিজের হাতে সামলাচ্ছি সেই ছোট থেকেই। আমার চাচা আমার বাবার সব সম্পত্তি দখল করে নিয়েছেন। আমি তখন এসব ব্যাপারে বুঝতাম না। যাই হোক, যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তোরা তো সব কিছুই, আর তোর তো সব কিছু আছে, তাহলে তুই কেন এখানে পড়ে আছিস? যদি আমি আবার ওই বাড়িতে ফিরে যাই তাহলে আবার সবাই আমাকে ধরে বেঁধে আশা প্রসঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি আশা আপুকে বিয়েই করতে চাই না। কিন্তু আমার মনে হয় এটা তোর শুধু মুখের কথা না, মনের কথা। নয়তো কাট, কিন্তু আমার মনে হয় এটা তো শুধু মুখের কথা, মনের কথা নয়। তুই যদি আশা আপুকে পছন্দ নাই করিস, তাহলে এতদিন আশা আপুর কথা মন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতেই আমি প্রায়ই লক্ষ্য করি। তাহলে এতদিনে আশা আপুর কথা মন থেকে মুছেই ফেলতে পারতিস। আমি প্রায়ই লক্ষ্য করি তুই মাঝে মাঝেই ওর কথা বলিস। আশা আপু তোকে এটা করে দিত, ওটা করে দিত, আশা আপু তোকে এভাবে ওভাবে কেয়ার করতো। তোর মনে যদি আশা আপুর সম্পর্কে এই সমস্ত ভালোবাসা নাই থাকতো, তাহলে তুই এগুলো কেন তুলবি বল? আরে ভাই, বিশ্বাস করো, আশা আপু এগুলো করতো বলেই আমার মনে পড়ে, কিন্তু তাই বলে আমি তাকে ভালোবাসি না আর বিয়েও করতে চাই না। এটাই সত্য কথা। তুই আমার কথা বিশ্বাস কর। ভাই, আমি তোর কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমিও তো ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি জানি ভালোবাসার ফিলিংসগুলো কেমন হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুই আশা আপুকে ভালোবাসিস আর আশা আপুকে খুব বেশি মিস করিস। রাজ তখন কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ পাশে চলে আসলো। আসলে তার এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। বাসে এসে বিছানায় শুয়ে শুয়ে মনে মনে ভাবতেছিল, আসলেই কি সে আশা আপুকে ভালোবাসে? বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে চিন্তা করলো। তখনই তার হঠাৎ মনে পড়ল, আসলে রাকিব যা বলেছে তা একদম সত্য কথা। আমাদের সেই মানুষটাকে খুব বেশি মনে পড়ে যায়, মানুষটাকে আমরা খুব বেশি ভালোবাসি। আমাদের কল্পনায় যেই মানুষটা আসে সেই মানুষটাই আমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু রাজ সেটা রাকিবের কাছে প্রকাশ করলো না। এরপর চলে গেল আরো 2 বছর। তিশার একটা মেয়ে বাবু হয়েছে, সে এখন টুকটাক কথাও বলতে পারে। হঠাৎ একদিন রাজ তিশার বাসায় গেল। কি অবস্থা তিশা, কেমন আছো? আর তোমার মেয়ে কেমন আছে? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর আমার মেয়েও ভালো আছে। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল, তুমি কিছু মনে করবে না তো? আরে পাগলি মেয়ে, তুই আমাকে কিছু বলে আমি আবার কিছু মনে করব কেন? তোকে তো আমি সবসময় নিজের বোনের মতোই স্নেহ করি। ভাইয়া, তুমি যদি সত্যি আমাকে নিজের বোনের মতো মনে করো, তাহলে ছোট বোন হিসাবে
তোমাকে একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ রে বাবা, বল না কি বলবি। এত হেয়ালি কেন করছিস? তুই তো জানিস আমি এত হেয়ালি করা একদম পছন্দ করি না। মানে আমরা সবাই চাই তুমি তোমার ফ্যামিলিতে ফিরে যাও। কারণ কি জানো, আমার একটা মেয়ে হয়েছে। আমি জানি এখন সন্তানকে ছাড়া একটা মুহূর্ত থাকা কতটা কষ্টের। আর তোমার বাবা মা, তারা কতটা কষ্ট করছে। তুমি কবে তাদের কাছ থেকে চলে এসেছো। সন্তান ছাড়া বাবা মায়ের জীবন কতটা দুর্বিষহ সেটা আমি বুঝতে পারি। প্লিজ তুমি চলে যাও। কিন্তু আমি সেদিন যখন বাড়ি ছেড়ে বের হয়ে চলে এসেছিলাম, আমি তো বলে এসেছিলাম আমি আর কোনো দিন ওই বাড়িতে ফিরে যাব না। আমি যদি ওই বাড়িতে ফিরে যাই, ওই বাড়িতে কি আমার আদৌ জায়গা হবে? হবে না মানে 100 বার হবে। তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি ওই বাড়িরই একমাত্র পুত্র সন্তান। আর ওই বাড়ির সমস্ত সম্পত্তি উত্তরাধিকারী একমাত্র তুমি। আশা করি যদি তুমি বিয়ে নাও করো, তারপরেও কত কত কোটি টাকার সম্পত্তি তোমার, সেগুলো কি তোমার বাবা মা এমনি এমনি কাউকে দিয়ে দেবে? তাছাড়া তুমি তাদের সন্তান, জীবিত আছো। তাদের কাছে থাকাটা তোমার প্রয়োজন আর কর্তব্য। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। এত চিন্তা ভাবনার কিচ্ছু নেই। আমি রাকিবের সঙ্গে কথা বলবো এবং আগামী সপ্তাহে আমরা দুজন তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব। তারপর যা হয় দেখা যাবে। কিন্তু যদি তারপর ওখান থেকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ওখানে যা হবে সবটা আমি সামলে নেব। কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, এটাই শেষ কথা। আমরা আর কোনো কথাই শুনতে চাই না। রাজ তখন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা নিজের বাসায় চলে গেল। এদিকে সেদিন রাতের বেলা যখন রাকিব বাসায় আসলো, তখন তিশা রাকিবের সঙ্গে এ ব্যাপারে কথা বলল। সব কিছু শুনে রাকিব তিশাকে বলল, আমি তো এই ব্যাপারে আজকে অনেক আগেই বলেছিলাম, কিন্তু সে তো আমার মুখের উপর না করে দিয়েছে। আমি আজ রাজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি ওনাকে সবটা বুঝিয়ে বলেছি। উনি আমাদের সঙ্গে যেতে রাজি হয়েছে। চলো আগামী সপ্তাহে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে আমরা রাজ ভাইয়াকে ওনার বাড়িতে নিয়ে যাই। তারপর দুজনে মিলে ওনার বাবা মাকে সবটা বুঝিয়ে বলি আর ওনাকে ওখানে দিয়ে আসি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলে যাওয়া যাক। তবে আমার মনে হয় রাজ আশা আপুকেই ভালোবাসে। কারণ কি যেন আমি সবসময় তার মুখ থেকে তার মুখ থেকে আশা আপুর কথাই শুনি। কোনোদিনও আমি এটা শুনিনি যে সে একবারও বলেছে তার প্রেমিকা তার প্রেমিকা সেই ছিল। বারবার তাকে বলতে শুনেছি তার আশা আপু তার জন্য এইটা করতো, ওইটা করতো, এই করতো এইসব। হ্যাঁ, সেজন্য তো আমরা দুজনে রাজ ভাইয়াকে তাদের বাড়িতে নিয়ে যাই। তারপর তার বাবা মার সঙ্গে কথা বলি, আশা আপুর সঙ্গেও কথা বলি। আশা আপু যদি এখনো রাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, তাহলে তো আমরা এটাই বুঝতে পারবো যে আশা আপু এখনো রাজকেই ভালোবাসে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের হাতে এই একটা মাত্রই উপায় আছে, শুধু এইটা বোঝার জন্যই। তাহলে চলো, আমি আগামী সপ্তাহে অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিই। আর রাজকেও বলি অফিস থেকে ছুটি নিতে। তারপর তাকে নিয়ে তার বাড়িতে যাই। যদি ওখানে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালোই। আর যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে তো আবার কাকে এখানে এসে চাকরি করতে হবে। আজও তো ওখানেই। চলো ওখানে গিয়ে দেখা যাক পরিস্থিতিটা কি হয়। তারপর না হয় এসব কিছু নিয়ে ভাবা যাবে। অতঃপর পরের সপ্তাহে রাজ আর রাকিব দুজনই অফিস থেকে ছুটি নিল আর রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারা যখন রাজের বাসায় এসে পৌঁছালো, তখন আনুমানিক বিকেল 3টার মতো বাজে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই রাকিব বাড়ির কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর রাজের আম্মু এসে দরজা খুলে দিল। রাজ তখন পেছনে দাঁড়িয়েছিল। অতঃপর পরের সপ্তাহের রাজ আর রাকিব দুজনই অফিস থেকে ছুটি নিল আর রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারা যখন রাজের বাসায় এসে পৌঁছালো, তখন আনুমানিক বিকেল 3টার মতো বাজে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই রাকিব বাড়ির কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর রাজের আম্মু এসে দরজা খুলে দিল।
রাজ তখন পেছনে দাঁড়িয়েছিল। রাজের আম্মু রাকিবকে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা, তুমি কে? তোমাদের তো কি ব্যাপার, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। এখানে কি কোনো দরকার এসেছো? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এসেছি। কি বলো তুমি? আমার ছেলে তো অনেকদিন আগে আমাদের সঙ্গে মনোমালিন্যতা করে কোথায় চলে গেছে, তার কোনো খোঁজ নেই। তাহলে এখন তুমি কোথা থেকে আমার ছেলেকে নিয়ে এসেছো? আম্মু, এই যে আমি। এই বলে রাজ তার আম্মুকে জড়িয়ে ধরলো। তার আম্মু তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা, এভাবে তুই আমাদেরকে রেখে চলে যেতে পারলি? তুই আমাদের একমাত্র সন্তান, সেটা তুই খুব ভালো করেই জানিস। তুই চলে যাওয়ার পর আমরা তোকে ছাড়া শহর খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। জানিস আমাদের কতটা কষ্ট হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না। তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। আমি তোমাদের সব কথা মেনে চলবো, আর কখনোই তোমাদের কথার অবাধ্য হব না। প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুই আমাদের সন্তান, তুই যদি হাজারটা ভুল করিস তারপরেও আমরা তোর সেই ভুলগুলো ক্ষমা করে দিব। কিন্তু বাবা প্লিজ, তুই আর আমাদের এভাবে ফেলে রেখে চলে যাস না। আমাদের এখন বয়স হয়েছে, আমাদের এখন হাসি খুশিভাবে জীবনটাকে বার করা প্রয়োজন। আর সেখানে তুই কিনা আমাদেরকে এভাবে কষ্ট দিতে চাস? বললাম তো আম্মু, আর কখনো এরকম করব না। প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। রাজের আম্মু তখন রাজকে নিয়ে বাড়ির ভিতরে গেল। সবাই রাজকে এতদিন পর দেখতে পেয়ে অনেক খুশি। সবাই কান্না করছে, কেউ কিছু বলতেই পারছে না। এতদিন পর বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে বলে কথা সবাইকে খুশি না হয়ে থাকতে পারে নাকি? আর তখনই হঠাৎ আশা আপু নিজের রুম থেকে এতগুলো মানুষের কথাবার্তার আওয়াজ শুনে নিচে চলে আসলো। সিঁড়ি দিয়ে নামছিল, আর তখনই রাজকে দেখতে পেয়ে এসে চিৎকার দিয়ে উঠল, রাজ, এতদিন তুই কোথায় ছিলি জানিস? আমি তোর জন্য কত মানত করেছিলাম, কত রাত কান্না করতে করতে পার করেছি। আল্লাহর কাছে নামাজে শুধু তোকেই চেয়েছি। প্রত্যেকটা মোনাজাতে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমার রাজকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আর জীবনে কিছুই চাই না। রাজ তখন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কি বলবে, কিসের ভেবে পাচ্ছে না। তখনই পাশ থেকে রাকিব আর তিশা তাকে বলল, রাজ, আশা আপুর সঙ্গে কথা বল। আশা আপু এখনো তোর অপেক্ষায় আছে। প্লিজ এবার আর অ্যাভয়েড করিস না। কিন্তু রাকিব, আরে কোনো কিন্তু নেই। তোমার কাছ থেকে আর কোনো অজুহাত শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। দেখছি তুমি ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়েছিলে। এখন তোমার ভালোবাসার মানুষটা এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছে। এখন সেই মানুষটাকে অবহেলা করাটা তোমার একদমই ঠিক হবে না। তুমি যাও, আপুর সাথে কথা বলো। রাজ তখন আর কোনো কথা না বলে আশার কাছে গেল। আশা তখনই তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আরে আমি তো তোকে ভালোবাসতাম, কিসের কমতি ছিল আমার? যা তোর ওই গার্লফ্রেন্ডের মধ্যে ছিল, কেন তুই করলি এরকমটা আমার সঙ্গে? জানিস শুধু আমি না, ফ্যামিলির সবগুলো মানুষ কতটা কষ্ট পেয়েছে। একটা বার তোর সঙ্গে যোগাযোগ করতে সবাই কত চেষ্টা করেছে, কিন্তু তুই এতটা পাষাণ কি করে হতে পারলি? কি করে আমাদের সবাইকে এতটা কষ্ট দিতে পারলি? আই এম সরি। সবাই আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম করব না। অতঃপর আস্তে আস্তে পরিবেশটা একটু শান্ত হয়ে আসলো, আর সবাই মিলে সেখানে বসে গল্প গুজব করতে থাকলো। সেদিন রাতের বেলায় রাজের আম্মু নিজের ছেলের জন্য নিজের হাতে অনেক পদ খাবার রান্না করলেন, আর ছেলেকে নিজের হাতে খাইয়ে দিলেন। এরপর সবাই মিলে গল্প গুজব করে ঘুমাতে চলে গেল। পরদিন দুপুরবেলা সবাই আবার ড্রয়িং রুমে এসে তখন রাকিব আর তিশা আশা আর রাজের ব্যাপারে কথা তুলল। আঙ্কেল আন্টি, দেখুন আপনাদের ফ্যামিলির পার্সোনাল ম্যাটারে আমার কথা বলাটা যদিও ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় কথা বলাটা উচিত। আরে বাবা, তুমি এভাবে কেন বলছো? আমাদের ছেলেকে আবার আমাদের জীবনে ফিরিয়ে দিয়েছো তুমি। আমাদের ফ্যামিলির আর একটা সন্তানের মতোই। বলো, কি বলবো তুমি? আসলে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি। রাত যখন আপনাদের কাছ থেকে চলে যায় তখন আমার কাছে যায়, আর তারপর থেকে তার সব কিছু আমি দেখাশোনা করি।
সে আমার ভালো বন্ধু হয়ে ওঠে। আর তারপরেই তার কাছ থেকে আশা আপুর কথা জানতে পারি। তারপর প্রায়ই প্রতিদিনই তার কাছ থেকে আশা আপুর গল্প শুনতাম। আশা আপু সবসময় তার চিন্তা ভাবনা ছিল, সবসময় সে আশা আপুকে নিয়েই কথা বলতো। সে আমাদের কাছে বলতো আশা আপু কীভাবে তাকে ভালোবাসতে হয়, যত টেক কেয়ার করতে হয়, কিভাবে কি করতে হয়। কিন্তু সে একটা বারের জন্য আমাদের কাছে এটা বলেনি যে তার ভালোবাসার মানুষ মানে যে মেয়েটার জন্য সে এই বাড়ি ছেড়ে চলে গেছে সে তাকে কতটা যত্ন করত, টেক কেয়ার করত। এই ব্যাপারগুলো তার কাছ থেকে কোনোদিনই আমি শুনতে পাইনি। সে তো আমাকে ভালোবাসে না বলে এই বাড়ি ছেড়ে চলে গেছিল, তাহলে কেন সে আমার কথা বলছো? এটা আমি বিশ্বাস করতে পারলাম না। হ্যাঁ আপু, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এটা প্রথমে আমরাও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু আপনি হয়তো জানেন বিগত 5 বছর সে আমাদের কাছে ছিল। 5 বছরে 5 বারও তার মুখে তার প্রেমিকার নাম শুনতে পারেনি। প্রতিদিন অন্তত 10 বার হলেও সে আপনার নাম নিত। তাতে কি প্রমাণিত হয় আপনি আমাদের বলেন? কিন্তু আমরা যখন তাকে আশাকে বিয়ে করতে বলেছিলাম তখনই সে তো আমাদের সঙ্গে ঝামেলা করে এখান থেকে চলে যায়। হ্যাঁ আন্টি, কারণ তখন তো তার আবেগ দিয়ে সব কিছু ভাবার মতন সময়টা ছিল। তখন তো আর সে বিবেক দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারেনি, তাই এরকমটা হয়েছিল। এখন তার বোঝার মতন বয়স হয়েছে, সব কিছুতে এসে বুঝতে পারে, তাই সব কিছুতে ফেসেই মানুষে বুঝতে পারে। তাই আন্টি, আমি আর তিশা সব কিছু চিন্তা ভাবনা করে তারপর আপনাদের কাছে নিয়ে এসেছি। এখন এটা আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, আপনারা কি করবেন ভেবে দেখুন। কিন্তু আমার মনে হয় রাজ আশা আপুকেই ভালোবাসে। অতঃপর সেখানে বেশ কিছুক্ষণ নীরবতা চলছিল। কে কি বলবে সেটাই ভেবে পাচ্ছিল না। তখনই মাঝখান থেকে রাজ বলে ওঠে, দেখো, আমি যেটা করেছি সেটা ভুল এবং অন্যায়, আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু আমি আজ একটা সত্য কথা বলি, যদি কাউকে মিস করাটাকে ভালোবাসা বলে তাহলে আমি আশা আপুকে মিস করি। যদি কারো কথা বারবার মনে পড়াটাকে ভালোবাসা বলে তাহলে আমি আশা থেকে ভালোবাসি। এখন তোমরা ভেবে দেখো, আশা আপুর সঙ্গে আমাকে বিয়ে দেবে নাকি দেবে না? কথাটা শুনে সবার মনে আবারও সেই 5 বছর আগের হাসিটা ফিরে আসলো। আর সবাই খুশি মনেই বলল রাজ আর আশার বিয়ে দেবে। তারপর সেদিনই বাসায় কাজী রেখে আশা আর রাজের বিয়ের কাজ সম্পন্ন করা হলো। আজ রাকিব নিজের হাতে আশা আর রাজের জন্য বাসর ঘর সাজিয়েছে এবং তাকে সাহায্য করেছে। তার বউ তিশা। রাত তখন 11টা বাজে। রাজ, রাকিব, তিশা আর আশা 4 জনেই একসঙ্গে রুমে বসে গল্প করছে। তখনই তিশা বলল, আরে রাকিব, আমরা আর কতক্ষণ বসে থাকবো? রাত 11টা বেজে গেছে। আর তাদের বাসর রাত জীবনের সবচেয়ে সুখময় একটা রাত। আমরা বসে বসে কেন তাদের সময়টা নষ্ট করছি? চলো আমরা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি আর তাদেরকে তাদের ভালোবাসাটা উপভোগ করার সুযোগ করে দেই। আরে না, ঠিক আছে, আমার তো ভালোই লাগছিল। চলো না আরো কিছুক্ষণ গল্প করা যাক। না রে বন্ধু, জীবনে অনেক সময় আমাদেরকে জীবনের অনেক সময় আমাদেরকে দিয়েছিস। এবার তোর বউকে সময় দেওয়ার পালা। তুই তোর বউকে সময় দে। আমরা এখন আসি। তোদের জন্য অনেক শুভকামনা রইল রে। ভালো থাকিস, ভালোবাসার মানুষটাকে ভালোভাবে রেখে দিস। এই বলে রাকিব আর তিশা দুজনেই রুম থেকে বের হয়ে চলে আসলো। আর তখনই আশা বিছানা থেকে নেমে রাজকে সালাম করে আর তারপর বলে, চলো দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করি আর আল্লাহর কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া করি। হ্যাঁ, তাই চলো। এই বলে দুজন একসঙ্গে উজু করে এসে তারপর নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হলে রাজ আশাকে নিয়ে বিছানায় চলে আসলো। দুজন সামনাসামনি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। তখনই রাজ আশার হাত দুটো ধরে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব বলো, সময়টাই হয়তো এরকম ছিল। আরে তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছো? তুমি আমার স্বামী, আমি কোনো ভুল করে থাকলে আমাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু আমি বুঝতে পেরেছি ওই সময়টা তোমার আবেগের ছিল, তাই তুমি আমার সঙ্গে এরকম করেছো। তবে বিশ্বাস করো, আমি কিছুই মনে করিনি। আমি জানতাম আমার ভালোবাসার সত্য একদিন না একদিন তুমি ফিরে আসবেই। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমার প্রতি তোমার কোনো অভিযোগ নেই? না রে বাবা, কোনো অভিযোগ নেই। এখন চলো, এই 5 বছর আগে যেটা করতে চেয়েছিলাম এখন ওটা করি। এখন তো আর কোনো বাধা নেই।
এখন তো আমরা স্বামী স্ত্রী। কথাটা শুনে রাজ অনেকটাই লজ্জায় পড়ে গেল। আসলে সে কোনোদিন কল্পনাও করেনি তার আপন চাচাতো বোনের সঙ্গে তাকে বাসর করতে হবে। যাই হোক, বিধাতার লেখন কেউ খণ্ডাতে পারে না। লজ্জায় সে আশার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না। তখন আশা 2 হাত দিয়ে তার মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নেয় আর বলে, এখন আর লজ্জা পেলে কি হবে? যা হবার সেটা তো 5 বছর আগেই হয়ে গেছে। এখন তো শুধু সেটা রিপিট করব। তাই তাহলে চলো, আর দেরি করছো কেন? শুরু করা যাক। এই বলে রাজ আশার কাছে চলে যায় আর তারপর আশাকে নিজের কাছে টেনে নেয় আর আশার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিজের বুকের সঙ্গে আশাকে মিশিয়ে নেয়। আশাও এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হবার অবস্থা। সেও ভালোবাসার বাঁধনে নীলকে নিজের কাছে টেনে নেয়। এরপর দুজন দুজনকে নিয়ে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো এক প্রেমের গল্পে। আল্লাহ হাফিজ।